ওকে, সো আজকে আমরা শিখবো হচ্ছে এসইও। আমরা তো গত ক্লাসে এসইওর ওভারভিউ নিয়ে শিখছি। সো ওভারভিউ সেগমেন্টগুলোতে আপনারা দেখছেন কী কী সেগমেন্ট ছিল, লাইক কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, অফ পেজ, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ডোমেন হোস্টিং, নিচ সিলেকশন। ঠিক আছে, সো আজকে আমরা এখন থেকে মানে আজকে থেকে হচ্ছে আমরা স্পেসিফিক সেগমেন্টগুলোতে যাব। স্পেসিফিক সেগমেন্টগুলো বলতে কি? স্পেসিফিক সেগমেন্টগুলো বলতে হচ্ছে এরকম যে আপনার কিওয়ার্ড রিসার্চ শিখবো আজকে আমরা। এরপরে ক্লাসে যাব হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন, দেন অন পেজ এসইও, এরপর কন্টেন্ট মার্কেটিং, সার্চ কনসোলস অ্যান্ড গুগল অ্যানালিটিক্স, অফ পেজ এসইও। এই অফ পেজ পর্যন্ত হচ্ছে আমাদের এসইওর ক্লাস। সো 1 2 3 4 5 6 ছয়টা হচ্ছে আমাদের এসইওর ক্লাস থাকবে। ঠিক আছে, এসইওর 6টা ক্লাস থাকবে আর বাকি 3টা হচ্ছে স্কিল পার্ট। সো বাকি 3টা হচ্ছে অন্য 3টা, আর আপনাদের ফ্রিল্যান্সিংয়ের ক্লাসগুলো তো থাকবেই। সো হয়তো এরকম হইতে পারে 5টা ক্লাস হওয়ার পরে 2টা ফ্রিল্যান্সিং ক্লাস দেওয়া, বা একবারে সব শেষ করে এরপরে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো দেওয়া। ওকে, সো আমরা চলেন একদম টু দ্য পয়েন্টে চলে যাই। সো আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ লিখলে ব্যাপারটা মানে ওই রকম করে এখানে গুগলে কিছু দেখাইতেছে না, বাট আমি নর্মালি যদি আপনাদেরকে বলতে চাই কিওয়ার্ড রিসার্চ খুব সহজভাবে সিম্পল ওয়েতে আমরা এই ফুল এসইওর ক্লাসগুলাই শিখবো হচ্ছে খুব সহজ এবং সিম্পল ওয়েতে। এসইও সিস্টেমটা হচ্ছে আপনার যে যে চেকলিস্টগুলো আছে ওই চেকলিস্টগুলো যদি আমরা ঠিকমতো ফুলফিল করতে পারি এবং আমাদের অ্যাকচুয়াল আমাদের যে অবজেক্টিভটা সেই অবজেক্টিভ ওয়াইজ যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা খুব সহজে রেজাল্ট পাবো। সো এই এসইওর সেগমেন্টটাতে আসলে আপনার মানে টাকা খরচ করার একটা ইস্যুস থাকে। কেন? কারণ হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট রাইটিং ডেফিনেটলি আপনারা নিজেরা করতে পারবেন না যদি কন্টেন্ট রাইটার না হন। ব্যাপারটা এরকম না যে জাস্ট আমি রকম লিখলাম হয়ে গেল, সেটা বাংলা হইলে ঠিক আছে, ওকে, নো প্রবলেম। বাট ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট লাইক ইন্টারন্যাশনাল, যে ইন্টারন্যাশনালি আমি চাচ্ছি যে র্যাঙ্ক করতে বা সামথিং এরকম কিছু ইন্টারন্যাশনালি আমি কাজ করব, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কন্টেন্ট কন্টেন্টটা যেন কি হয়, রিচ কন্টেন্ট হয়, ইউনিক কন্টেন্ট হয়, জেনারেলাইজ যেন কিছু না হয়। ঠিক আছে, সো এইটার জন্য আমার একটা খরচ দরকার পড়ে, আর আরেকটা হচ্ছে কি আমার ব্যাকলিঙ্ক। সো এই দুইটা কোর সেগমেন্ট হচ্ছে মানে আমার খরচের দিক থেকে যদি দেখতে দেখতে পারি আমি বা দেখতে চাই। আর মেইন যে আমার ইস্যুসটা, আমার এসইওর মেইন প্রাণী হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেই ব্যাপারটা বা কিওয়ার্ডস। সো আপনি যত কিছুই করেন, ভালো কন্টেন্ট লিখছেন, আপনি ব্যাকলিং নিছেন, কিন্তু আপনি কিওয়ার্ডটাকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন না, আপনার কোনো লাভ নেই। সো একটার সাথে আর একটা অতপ্রত জড়িত, সো ওইটা কম্পালসারি, ওইটা অপশনাল, বাট ব্যাপারগুলো হচ্ছে সবগুলাই আপনার দরকার পড়বে। কোনোটা একটু প্রায়োরিটাইজ একটু বেশি, কোনোটা একটু কম, বাট কাজ করতে হবে সবই। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কন্টেন্ট রাইটিং করতে হবে, কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, অন পেজ করতে হবে, অফ পেজ করতে হবে, সবই করতে হবে। গুগল সার্চ কনসোলও কাজ করতে হবে, অ্যানালিটিক্সেও কাজ করতে হবে। সো এই সব কিছুই করতে হবে, প্রায়োরিটাইজ কম বেশি, বাট এমন না যে আপনি একটাকে ফেলে আরেকটা করতে পারবেন। সো প্রত্যেকটা জিনিস আপনারা করতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চ এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্স কেন? কারণ আমরা যে গুগলে যে সার্চ করি, এই যে সার্চ বক্সটা, এই সার্চ বক্সে আমরা কি লিখে সার্চ করি? কিওয়ার্ড লিখেই কিন্তু সার্চ করি। আমরা কিন্তু ওয়েবসাইট দিয়ে সার্চ করি না। সো ওয়েবসাইট দিয়ে কখন সার্চ করি? যখন আমাদের হয়তো জানা নাই বা জাস্ট আমরা দেখতে চাচ্ছি ওয়েবসাইটটারে কি পরিমাণে ইন্ডেক্স করা আছে গুগলের মধ্যে। মানে আপনারা কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন যে একটা ওয়েবসাইটের কতটা পেজ গুগলের মধ্যে ইন্ডেক্স করা আছে। অ্যাজ লাইক আপনি যদি চিন্তা করেন যে একটা লাইব্রেরিতে যান, সো লাইব্রেরিতে যাওয়ার পর নোবেলের কয়টা বই আছে? নোবেল মানে বলতেছি মানে নোবেল পায় যে ওই নোবেল, বাংলাদেশের ছেঁচড়া নোবেল না, যাও। সো কয়টা বই আছে, হ্যাঁ, মানে কয়টা নোবেল আছে, যে জিনিসগুলো কয়টা নোবেল, কয়টা মানুষ নোবেল পাইছে, এই জিনিসগুলো যদি আপনি একটা লিস্ট করতে চান, আপনি ফাইন্ড আউট করতে পারবেন লাইব্রেরিতে। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আপনাকে এই আইডেন্টিফিকেশনটা দিয়ে দিবে বা ইনফরমেশনটা আপনাকে প্রোভাইড করবে, রাইট? এখন গুগলেও আপনি এরকম একটা ওয়েবসাইটের কতগুলা পেজ ইন্ডেক্স করা আছে বা কতগুলা পেজ গুগলের ভিতর আছে, ওই জিনিসগুলো আপনারা মেজার করতে পারবেন। কিন্তু আমরা মেইনলি হচ্ছে যে এই রেজাল্টগুলো যে আসে, এই রেজাল্টগুলো আসেই হচ্ছে এই কিওয়ার্ড বেসিসে। সো আমার কিওয়ার্ডটা যদি
আমার কিওয়ার্ডটা যদি অ্যাকচুয়াল কিওয়ার্ড না হয়, আই মিন যেই কিওয়ার্ডের এগেনস্টে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি বা যেই কিওয়ার্ডটাকে ফোকাস করে আমি কাজ করতে চাচ্ছি। এখন ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক টুলস আছে, অনেক এক্সপেন্সিভ টুলস আছে, অনেক টুলস আছে। সো আপনি যে কোনো টুলস দিয়ে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে পারতেছেন, সেটা ফ্রি হোক সেটা পেইড হোক। বাট আপনি যদি কনসেপ্টটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি যতই এক্সপেন্সিভ টুলস ইউজ করেন না কেন, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। সো আইডেন্টিফিকেশনের জন্য আপনার কিন্তু কি করতে হবে, আপনার কিন্তু একটা ভালো প্রফিটেবল কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এই যে আপনারা যে জানতেছেন শিখতেছেন, এরপরে আপনারা গুগল করবেন বা ইউটিউব করবেন। কেন? কেস স্টাডির জন্য, যে এই যে এসইও বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং, এই তিনটা ওয়ের থ্রুতে যে আপনি আর্নিংটা আসবে তার মেইন ওয়েই হচ্ছে কিওয়ার্ডস। আপনি যদি কিওয়ার্ডটা ঠিকমতো নির্বাচন না করেন আপনার আর্নিং কিন্তু আসবে না, আপনার কিন্তু আর্নিং আসবে না। সো আপনি যদি কনসেপ্টটাই যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি এই যে কিওয়ার্ড রিসার্চ করেই যাবেন কিন্তু আসলে বুঝতে পারবেন না যে মেইন ইস্যুসটা কি বা মেইন আমার ইম্পর্টেন্সটা কোথায় বা কোন জিনিসটা আমি কি করব, খেয়াল করব বা দেখব। ঠিক আছে? সো আমার এই একটা কিওয়ার্ডের উপর বেস করে, সো একটা কিওয়ার্ডের অনেকগুলো ক্যাটাগরিজ আছে যেগুলো হচ্ছে আমরা স্লাইড ওয়াইজ যাব, ধরে ধরে যাব। বাট এর আগে স্টার্টিংয়ে খুব সহজভাবে, একদম সিম্পলভাবে, যে কেউ মানে যে কেউ যেন বুঝতে পারেন, ঠিক আছে, ওই রকম করে আপনাদের জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। সো এই যে আমি কিওয়ার্ড রিসার্চ লিখলাম, এই কিওয়ার্ড রিসার্চ লেখার পর এই যে গুগলে যে ওয়েবসাইটগুলো শো করতেছে, ব্যাপারগুলো হচ্ছে এরকম যে লাইক এই ওয়েবসাইটগুলো এমন না যে আপনি এই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করছেন আর শো করতেছে, জিনিসটাও এইটা না। কিওয়ার্ডসের ইম্পর্টেন্স তো ডেফিনেটলি আছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি এই কিওয়ার্ডটাই বারবার ইউজ করতেছেন আর হয়ে যেতেছে কাজ। নো, এভাবেও পসিবল না, ব্যাপারটা এরকমও না। কিন্তু আপনাকে এই জিনিসটাকে ফুললি অপটিমাইজ করতে হবে, দেন রেগুলার বেসিসে কাজ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ লেখা সার্চ করার পর moz.com আসছে, ব্যাকলিঙ্কও আসছে, কিওয়ার্ড tool.io আসছে, ahref আসছে, আবার ahref আসছে, নীল প্যাটেল আসছে, এরপর হচ্ছে ওয়ার্ড ট্র্যাকার আসছে। এই যে ওয়েবসাইটগুলো আসছে দে আর ওয়ার্কিং ফর অ্যাজ লাইক 10 to 15 ইয়ার্স। এমন অনেক ওয়েবসাইট আছে যেমন মজ 20-22 বছর ধরে কাজ করতেছে। সো আপনি একটা কিওয়ার্ড রিসার্চ নির্বাচন করলেন, নিজে আপনি একটা চিন্তা করলেন আমি কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ডের এগেনস্টে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি আর কি। সো আমি এই কিওয়ার্ডটা নির্বাচন করলাম, এরপর আমি আমার কন্টেন্টটাকে 5000 ওয়ার্ডের আর্টিকেলের একটা কন্টেন্ট লিখলাম, অনেক অপটিমাইজ করলাম, এরপর হইতেছে কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম আমার টাইটেল সব জায়গায়, এরপর আবার আমি ব্যাকলিঙ্ক নিলাম, ভালো কথা সব কিছু করলাম। এখন আপনি যদি এক্সপেক্ট করেন আমার র্যাঙ্ক কেন হইতেছে না, সেটা কিন্তু ঝামেলা আছে। কারণ আপনার ওয়েবসাইটের যে অথরিটি, প্রত্যেকটা ওয়েবসাইটের অথরিটি থাকে, যেটাকে বলে ডোমেইন অথরিটি, সেটাকে বলে আবার পেজ অথরিটি। আমরা যাব, সামনে যাব, ইন ডিটেলস যাব। সো এই অথরিটিটাও আপনাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। তো ওদের অথরিটি কত? ওদের অথরিটি এক একজনের 90, 95, 85, 80 এরকম। আপনার অথরিটি কত? 1। আপনি জাস্ট স্টার্ট করছেন। সো স্টার্ট করার ক্ষেত্রে এটার লিমিটেশন হচ্ছে 1 থেকে 100। সো আপনি যখন স্টার্ট করবেন তখন আপনার অথরিটি কত থাকবে? 1। সো ইফ ইউ ওয়ান্ট টু বিট, যে লাইক যার 80-90 আপনি 1, তাহলে কিন্তু হইল না। এরপর আপনি ব্লেম দিবেন যে সে তো এটা দেখাইছে, সে তো ওইটা দেখাইছে, তো সে যে অন্য কিছুও বলছে, কম্পিটিশন। সো আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস না করেই কিওয়ার্ড রিসার্চটা করে ফেলেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট জীবনেও পারবেন না, সারা জীবন কাজ করেও পারবেন না। কারণ আপনি যেমন কাজ করবেন ওরাও কিন্তু কাজ করতেই থাকবে। আপনি ওদের থেকে ডাবল ট্রিপল করতে পারেন, এটাকে স্কেল করাইতে পারেন, অনেক অনেক মানে লাইক স্ট্র্যাটেজিটাই অন্যরকম থাকবে এবং আপনার ইনভেস্টমেন্ট থাকবে $1 মিলিয়ন। দেন ইউ ক্যান ট্রাই টু বিট দেম। সো ডেফিনেটলি আপনাদের কারো ইনভেস্ট এত টাকা, এত ডলার না বা এত টাকাও না। সো তাহলে কি করতে হবে, আমাদের এই কিওয়ার্ডগুলোকে লং টেল বেসিসে, যেই কিওয়ার্ডের এগেনস্টে আমার কম্পিটিশনটা মোটামুটি থাকবে এবং যাদেরকে আমার বিট করার পসিবিলিটিস থাকবে, এইরকম আমাকে কিওয়ার্ড ফাইন্ড করতে হবে। প্লাস আমার যে অবজেক্টিভটা আছে, সো আমার অবজেক্টিভ যদি হয় আমার ওয়েবসাইট থেকে মানুষ প্রোডাক্ট কিনবে অ্যাফিলিয়েটেড থ্রুতে, তাহলে আমাকে ওই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে ফ্রেশ ওয়াইজ যে কিওয়ার্ডগুলো আছে, ধরেন বেস্ট শুজ ফর মেন,
বা বেস্ট শুজ ফর ম্যান ফর ওয়েডিং, কাইন্ড অফ এরকম যদি আমি এক্সাম্পল দিতে যাই। সো স্পেসিফিক হয়ে গেল। সো কখন এই জিনিসটা মানুষ খুঁজবে? যখন ওয়েডিংয়ের জন্য সে জুতা খুঁজতেছে। সে কি এমনি জুতা খুঁজতেছে? ডেফিনেটলি না, সে কিন্তু কেনার জন্যই খুঁজতেছে। স্পেসিফিক মানে হচ্ছে আমি কিনতে চাচ্ছি, আমি জেনারেলাইজ জাস্ট সার্চ করতেছি না বেস্ট শুজ। ওগুলা দিয়ে যারা সার্চ করে তারা খালি দেখেই যাবে সারা জীবন, কিনবে না। সো আপনি তাহলে কীরকম করতে হবে? আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এই লজিক, এই কনসেপ্টগুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে, যেটার জন্য আপনাদের টাইম দরকার বা এক্সপেরিয়েন্স দরকার। কিন্তু এই জিনিসগুলো এরকম না যে অটোমেটিক চলে আসবে। আপনারা যদি নিজেরা যদি ঘাটাঘাটি না করেন, রিসার্চ না করেন, ভিডিও না দেখেন, ব্লগ না পড়েন, তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হতে পারবেন না। কিওয়ার্ড রিসার্চ নিয়েও 3-4টা ক্লাস করানো পসিবল, কিন্তু আমরা একটা ক্লাসের মধ্যে, তাও শর্ট ওয়েতে যতটুকু টাইমের মধ্যে দেখানো পসিবল। সো এই কারণেই আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিতেছি, যেন আপনাদের কনসেপ্টটা এমন না থাকে যে ভাইয়া যেটা বলছে এইটাই, আর দুনিয়ায় কিছু নাই, বা যেটা বলছে অন্য কিছু দেখায় দোষ ধরবো, এই জিনিসগুলো যেন না হয়। ঠিক আছে? সো ওয়ে এবং প্রসেসিংগুলো জানতে হবে, আরও যেই জায়গার ইনফরমেশনগুলো অ্যাডপ্ট করে দেন আমি কি করব, আমি প্র্যাকটিক্যাল ওয়েতে যাব, পরে আমি আইডেন্টিফাই করতে পারবো যে আমি কতটুকু বুঝতে পারছি এবং এখান থেকে আমার কতটুকু রেজাল্ট আমি গেইন করতে পারছি। ওকে? সো আপনাদের কিন্তু অলরেডি আমি প্র্যাকটিক্যালি মনে দেখাইছিলাম একটা রেজাল্ট ওয়াইজ এরকম। যদি জাস্ট আমি একটু এক্সাম্পলের জন্য লাস্ট দেখাই নিই। গুগল এটা দিয়ে আমি অলরেডি দেখাইছি কিন্তু একটা কিওয়ার্ডসের এগেইনস্টে। সো এই যে ধরেন 12 মাস লাস্ট 20 মান্থ দিলাম, এই যে 837। সো এই 837 এর মধ্যে 800টা ক্লিকই আসছে একটা কিওয়ার্ডের এগেইনস্টে, যে কিওয়ার্ডটা সাফল করে বিভিন্ন ওয়েতে গেছে। বাট আলটিমেটলি অবজেক্টিভ একটাই, অবজেক্টিভ একটা বেসিসে গেছে, যেটা হচ্ছে 800টা ক্লিক। সো আপনারা এরকম যদি একটু ইউটিউব ঘাটাঘাটি করেন, তাহলে এরকম অনেক কেস স্টাডি দেখবেন, যেই কেস স্টাডির থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা কিওয়ার্ড আপনাকে 8 ফিগার এনে দিচ্ছে এবং একটা কিওয়ার্ড আপনাকে মিলেনিয়ারও করে দিচ্ছে। সেটা হতে পারে গুগল অ্যাডসেন্সের থ্রুতে আপনি কাজ করতে পারেন, সেটা হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থ্রুতে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? এইচরেফের আরেকটা স্যাস প্ল্যাটফর্ম আছে। স্যাস প্ল্যাটফর্ম কি? স্যাস প্ল্যাটফর্মের মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটা এইচরেফের যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে একটা স্যাস প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা একটা সফটওয়্যার, এটা কি সার্ভিস প্রোভাইড করে ওরা মান্থলি বেসিসে, সাবস্ক্রিপশন বেসিসে। ঠিক আছে? সো ওদের এরকম একটা জাস্ট একটা ব্লগ, হ্যাঁ মানে একটা আর্টিকেল ওদের 8 ফিগার এনে দিছে। আপনি যদি ঘাটাঘাটি করে দেখেন তাহলে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারবেন। এরপর ইন্ডিয়ার এরকম অনেক ডিজিটাল মার্কেটার আছে যারা এরকম করে অনেকগুলো কেস স্টাডি শেয়ার করে সেইটার এগেনস্টে ওদের এরকম $1 মিলিয়ন রান করছে। ঠিক আছে? বাট জিনিসটা এরকম না সে 6 মাসে 1 বছর কাজ করে সেই রেজাল্টগুলো পাইছে, নো ওয়েস, এটা পসিবল না। অ্যাটলিস্ট আপনাকে 2-3 বছর কাজ করলে তখন আপনি এইগুলো থেকে একটা মানে একটা লাইক খুব কি বলবো এটাকে, খুব পুশ ওয়াইজ আপনার এই রেজাল্টটা বের হবে। বাট এটার জন্য আপনাকে লং টার্ম প্রসেস একটা কাজ করতে হবে। ঠিক আছে? সো আলটিমেটলি ঘুরে ফিরে একই কাজ, যে কনস্ট্যান্ট ওয়েতে কাজ করা। ওকে, এবার চলেন আমরা একটু স্লাইড বেসিসে যাই, তাহলে একটু অর্গানাইজ ওয়েতে যাবো আমরা। এইখানে এই স্লাইডের মধ্যে দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, এছাড়া অনেক কিছু আছে। সো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনারা যতটুকু অ্যাডপ্ট করতে পারবেন ফর স্টার্টিং, সেই জিনিসগুলোই আপনাদেরকে দেওয়া আছে। প্লাস বিভিন্ন রকমের টুলস আছে, যে টুলসগুলো আপনাদের সাথে পরিচয় করাই দিব, যেগুলো দিয়ে আপনারা স্টার্টিংয়ে ফ্রিতে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, অ্যাটলিস্ট টেস্ট করার জন্য। অনেকগুলো দিয়ে আপনারা অ্যাকচুয়াল ভলিউম বাইর করতে পারবেন, অনেকগুলো দিয়ে বাইর করতে পারবেন না। ওকে, সো চলেন যাই আমরা। সো কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, আমরা কী কী জিনিস এখান থেকে দেখবো সেই জিনিসটার একটা জাস্ট লিস্ট আউট। সো হোয়াট ইজ কিওয়ার্ড, ওয়াই কিওয়ার্ড রিসার্চ, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, টুলস ফর কিওয়ার্ড রিসার্চ, competition analysis for your targeted keywords, types of keyword, market slash target audience research. সো এই 7টা সেগমেন্ট আমরা নিয়ে ঘাটাঘাটি করব। বিসাইডস আমরা আরও অনেক কিছু দেখব। ঠিক আছে? যতটুকু যা জিনিস দরকার আমাদের। তো স্টার্টিংটা কি? কিওয়ার্ড রিসার্চ। সো এসইও ইজ অল অ্যাবাউট কিওয়ার্ডস, যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর আমি ট্রাই করছি।
সো আমার কিওয়ার্ডটা ভুল মানে হইতেছে আমার আর্টিকেল জীবনেও কেউ খুঁজে পাবে না, যতই ইনফরমেটিভ আর্টিকেল আমি মানুষকে প্রোভাইড করি না কেন, যদি আমার অ্যাকচুয়াল যে কিওয়ার্ডটা হওয়া উচিত সেই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে আমার ভুল হয়ে যায়। ওকে, সো এসইও ইজ অল অ্যাবাউট কিওয়ার্ডস। ওকে, কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ রিসার্চিং অ্যান্ড চুজিং ওয়ার্ডস and phrases users will likely search for that directly related to your business, product or service at any given search engine. সো এখানে এই কথাগুলোর মানে কি, এখানে এতগুলো কথা, এই কথাগুলোর মানে হচ্ছে যে আমাদেরকে নট লাইক আমরা নিজেরা যেটা মনে করি অ্যাজ এ আমি যে জিনিসটা দিয়ে সার্চ করি আমি কখনোই এই জিনিসটা চিন্তা করবো এটা আমার থাকবে, এটা আমার সাজেস্টেডের থাকবে যে আমি কি দিয়ে সার্চ করি, বাট আমাকে চিন্তা করতে হবে অ্যাজ এ জেনারেল অডিয়েন্স ওয়াইজ। আমাকে কখনোই বায়ার হিসাবে চিন্তা করলে আমি জীবনে বেচতে পারবো না, আমাকে কি করতে আমাকে হচ্ছে সেলার হিসাবে চিন্তা করলে আমি জীবনে বেচতে পারবো না, আমাকে বায়ার হিসাবে চিন্তা করতে হবে। সো অ্যাজ এ বায়ার আমি যখন একটা জিনিস পারচেস করতে যাই তখন আমি কি কি জিনিস খেয়াল করি, ওই জিনিসটাকে রিলেট করে আমার কি করতে হবে, বেচতে হবে। সো এইরকম যেই কিওয়ার্ডগুলা দিয়ে মানুষ সার্চ করে ওই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। এখন এই টাইপ জিনিসগুলো আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন, নো প্রবলেম। কেউ যদি চিন্তা করেন যে আমি কোনো টুলস ইউজ করবো না, তারপরেও আপনারা চাইলে এসিওর কাজ করতে পারবেন। সো সেটার কিসের থ্রুতে, গুগলই একটা হচ্ছে কিওয়ার্ডস টুল, গুগলই একটা কিওয়ার্ডস টুল। কোন কোন জায়গায় কিভাবে আমরা যাচ্ছি সামনে, নো প্রবলেম। সো এই কথাটার মানে বুঝতে পারছেন তাহলে, যে আমরা যে জিনিসগুলো সার্চ করি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে সেই রিলেটেড যেই সেগমেন্টগুলো বা ফ্রেজগুলো কি হয়, ইউজ করা হয় বিভিন্ন কন্টেন্ট বা বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য। ওইগুলা কি, ওগুলো হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চের সেগমেন্টে ইনক্লুড হবে। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে যে আনটিল ইউ নো হোয়াট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ওয়েবসাইট টু র্যাঙ্ক ফর। এখন ফ্যাক্টটা হচ্ছে আমার বিজনেস, আমার ওয়েবসাইট বা আমার এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম, সো আমি তো আমার যখন জিনিসটা হয়েছে আমি কিন্তু এমনি জাস্ট র্যান্ডম আমার হয়ে যায় নাই। সো আমি যখন আমার এই জিনিসটা করতে গেছি তখন আমি অনেক চিন্তা করেই কিন্তু আমার করছি। একটা ওয়েবসাইট যখন আমি বানাবো কোনো একটা চিন্তা করেই কিন্তু আমি ওয়েবসাইটটা বানাইতেছি। আমি যখন একটা বিজনেস করতেছি কোনো একটা চিন্তা করেই কিন্তু বিজনেস করতেছি। সো আমার বিজনেসের সম্পর্কে আমি কিন্তু জানি কোন জিনিসটা আমার করা উচিত। ঠিক আছে, সো তাহলে কি হচ্ছে যে আমাকে কিন্তু এই জিনিসটাও আইডেন্টিফাই করতে হবে যে আমার ওয়েবসাইটটা কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করবে। এই জিনিসগুলো আমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই জিনিসটা কিন্তু আরেকজন করে দিবে না। সো এটাও আমি কিভাবে জানবো, এটাও আমি জানবো রিসার্চ করে করে। ঠিক আছে, এটা আমি কিভাবে জানবো, এটা আমি জানবো রিসার্চ করে করে। সো আনটিল ইউ নো হোয়াট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ওয়েবসাইট টু র্যাঙ্ক ফর, you cannot properly optimize the pages in your site nor your content strategy to help draw qualified traffic and leads to your site. এই কথাগুলোর মানে বলছে যদি আমরা ঠিক যে মোস্ট যে ইম্পর্টেন্স যে ফ্রেজ বা ওয়ার্ডসগুলো আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে ওই জিনিসটা যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমি একটা কন্টেন্টকে আমি প্রপার ওয়েতে অপটিমাইজ করতে পারবো না। আর যখন আমি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারলাম না কিওয়ার্ডকে বা ফ্রেজকে, আমি ঠিকমতো আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে পারতেছি না, সো আলটিমেটলি আমার রেজাল্টও জীবন আসবে না। সো এই কথাটার মানে এটাই বোঝাচ্ছে। সো এই তিনটা কথার মানে দিয়ে বোঝানো হইতেছে যে কিওয়ার্ড রিসার্চটা কত বেশি ইম্পর্টেন্স এবং এই জিনিসটা আমাদের এসইওর জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো যখন আপনারা কাজ করা স্টার্ট করবেন তখন ডেফিনেটলি আপনাদের পেইড টুলস নিলে অনেক বেটার। সো পেইড টুলস ছাড়া আসলে মানে অনেক বেশি আপনাদের খাটনি করতে হবে, প্লাস আপনারা অ্যাকচুয়াল রেজাল্টটাও জানতে পারবেন না। ঠিক আছে, সো পেইড টুলসের জন্য এরকম অনেক গ্রুপ বাই টুলস আছে যে টুলসগুলোতে আপনারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের মধ্যে আপনারা একটা লিমিটেশনের মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন এই মানে কিওয়ার্ড রিসার্চগুলো। ডেফিনেটলি যখন আপনি ব্লগিং বা অ্যাফিলিয়েট নিয়ে চিন্তা ভাবনা করবেন তখনই যাবেন এটাতে। এক্সপেরিমেন্টের জন্য আপনি ফ্রি যে টুলসগুলো আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, সো এই জিনিসগুলো দিয়ে যদি আপনি একটু নিজের মাথাটা যদি একটু খাটাইতে চান তাহলে আপনি ইজিলি কাজ করতে পারবেন। আপনার স্টার্টিং বা এক্সপেরিমেন্টের জন্য দরকার নাই। ঠিক আছে, যে টুলসগুলো আছে ফ্রি যে টুলসগুলো ওগুলো দিয়ে গুড এনাফ আপনি কাজ করতে পারবেন। বাট ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বিজনেস যেখানে আপনি ইনভেস্টমেন্টে যাচ্ছেন, সো সেইখানে আপনি একটা কিছু টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে
আপনি কিন্তু একটা টুলস ইউজ করতেই পারেন, যেহেতু আপনি একটা বিজনেসের ওয়াইজ আপনি চিন্তা করে গেছেন। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চের জাস্ট হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ দিয়ে যদি বলতে চাই আমি। পরের সেগমেন্টটা হচ্ছে কি ওয়াই কিওয়ার্ড রিসার্চ, কেন। সো আমরা ওয়াই, হোয়াট ইজ, এই জিনিসগুলো না জানলে কিন্তু আমরা কোনো কিছু করতে চাই না বা করতে আমাদের ইচ্ছা করে না। সো এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করবেন, কেন করবেন এটা আপনারা জানেন, মানে মোটামুটি জাস্ট বেসিক আপনাদের লজিকে কেন করবেন, আপনারা নিজে কেন করবেন এবং কেন করা উচিত, বা এই ব্যাপারগুলো কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা কিন্তু গেছেন। কারণ এখানে আপনাদের 1 নাম্বার টাইম লস হবে, আপনি যদি চিন্তা না করেন। 2 নাম্বার হইতেছে আপনার মানি লস হবে। সো টাইম লস মানে এভরিথিং লস, রাইট। সো এরকম আর কি জিনিসগুলো। তো এখন ওয়াই কিওয়ার্ড রিসার্চ কেন। সো কিওয়ার্ড রিসার্চ আমার আগেই করতে হবে, ওই কিওয়ার্ড রিসার্চের এগেইনস্টে হচ্ছে আমার কন্টেন্ট অপটিমাইজ হবে, এরপর আমার ওয়েবসাইটটা অপটিমাইজ হবে। আমি কিন্তু ব্যাপারটা এরকম না একটা কন্টেন্ট লেখা এরপর আমার মন করে একটা কিওয়ার্ড দিয়ে দিব, নো। ফার্স্ট স্টার্টিংটাই হচ্ছে আমার কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে, ওই কিওয়ার্ডের এগেইনস্টে হচ্ছে আমি একটা 1-2 হাজার 5,000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আর্টিকেল লিখাবো বা লিখবো, দেন ওটাকে অপটিমাইজ করবো। ঠিক আছে, এই কারণে কিওয়ার্ড রিসার্চটা দরকার। এই যে টু প্ল্যান ইউর সাইট, আমি একটা ওয়েবসাইট বানাবো, আমার ওয়েবসাইটের ডায়াগ্রামটা আমার আগে বানায় নিতে হবে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগের 1-2 মাস হচ্ছে আপনার ক্রুশিয়াল টাইম, যেটাতে আপনি সব স্ট্র্যাটেজিটাকে একটা ব্লুপ্রিন্ট আকারে আপনি কি করবেন, আপনি কোনো এক জায়গায় নোট ডাউন করবেন। সো ওই স্টেপ প্রসেসে আপনি আগাইতে থাকবেন। সো ওই 1-2 মাস যে রিসার্চটা, এটাই বেশি ইম্পর্টেন্ট। ওই রিসার্চের এগেনস্টে কোন প্রোডাক্টগুলোকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, ওই প্রোডাক্টগুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ওটার কম্পিটিশন কীরকম আছে, সেটা যদি ব্লগিং হয় কোন কন্টেন্ট টাইপটাকে আপনি অপটিমাইজ করতে চাচ্ছেন, বা কোন কন্টেন্টটাকে আপনি এসইও করতে চাচ্ছেন, সো দ্যাট আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে। কারণ গুগল অ্যাডসেন্স দিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার যত বেশি ট্রাফিক আপনার তত আর্নিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার বেশি ট্রাফিকের কোনো দরকার নেই, আপনার স্পেসিফিক ট্রাফিক দরকার, যারা বায়ার ইন্টেন্ট, যারা পারচেস করার ক্ষমতা রাখে, বা যারা পারচেস করার ক্ষমতা রাখে তারা কি টাইপ করে কিওয়ার্ড সার্চ করে, এই ব্যাপারগুলা। ঠিক আছে, সো এক একটার অবজেক্টিভ কিন্তু এক এক রকম। এসইও ইটস নট লাইক যে আপনার খালি ট্রাফিক আইনা দিবে। সো এসইওর প্রত্যেকটা অবজেক্টিভ ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের রিকোয়ারমেন্ট বেসিসে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই তুমি এসইও করে দিবা, আমার এসইও ওয়েবসাইট এসইও করে দেয়, আর আপনার কোশ্চেনটা কি হবে, ইন্টেন্ট মানে মেন কোশ্চেনটা কি হবে, যে তোমার অবজেক্টিভ কি, তুমি এই এসইও করে তোমার কি করতে চাচ্ছ, ওইটার এগেনস্টেই কিন্তু আপনার এসইওর ইম্প্যাক্টটা পড়বে। সো এসইওটা থেকে জাস্ট ট্রাফিক নো, ডিপেন্ড আমার বিজনেস কি, আমার অবজেক্টিভ কি, আমি এখান থেকে আউটকাম কি বাইর করতে চাচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাজ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, অনেকে হচ্ছে এরকম একটা অফার ছিল যে বলছে তার একটা ওয়েবসাইট আছে, সেটা র্যাঙ্ক করায় দিতে হবে, তাহলে আসলে এটা তো এসইও এক্সপার্টদের ক্ষেত্রে তো ভাই এরকম স্পেসিফিক কিছু নাই যে আসলে এরা মাস্ট র্যাঙ্ক করবে, এরকম কিছু আছে? না না না, ব্যাপারগুলো আসলে এরকম না যে কোনো কেউ একজন বলে দিছে আর ধাপ করে আপনি র্যাঙ্ক করে ফেলতেছেন, ব্যাপারটা এরকম না, কখনোই এরকম না। সো এই জিনিসগুলো হচ্ছে যারা অফার দেয় তারা জানে না, 1 নাম্বার কথা। আর যারা এই জিনিসগুলোকে নেয় তারাও জানে না ঠিক মতো। বাট আপনি ছোট ছোট কাজ করতে পারেন, আপনি অন পেজের কাজ করতে পারেন, আপনি অফ পেজের কাজ করতে পারেন, আপনি লোকাল এসইওর কাজ করতে পারেন, আপনি প্রফিটেবল কিওয়ার্ড ফাইন্ড আউট করে দিতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য, বা আপনি লং টার্মের অ্যাটলিস্ট 6 মাস 1 বছরের জন্য একটা প্রপোজাল দিয়ে আপনি কাজ নিতে পারেন। তখন আপনি যখন প্রপোজালটা নেবেন, ওই প্রপোজালটা নেওয়ার আগেই কিন্তু ওই ওয়েবসাইটটা বা ওই কিওয়ার্ডটার এগেনস্টে যে সরি যে কম্পিটিশনটা আছে ওটা কিন্তু আগেই মেজার করে নেবেন আপনি। ঠিক আছে, সো যদি এই জিনিসটা না করে যদি আপনি পিচ করতে চান যে তোমার এই কিওয়ার্ড দিয়ে আমি র‍্যাঙ্ক করাই দিব, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। জি ভাই, আমার আমার কাছে এরকম 4-5টা অফার আসছে যে মানে যদি আপনার বিজনেসটা বা ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দেয়, তাহলে আসলে এই বিষয়টা আমি পরে না করছি। না না, এরকম এরকম স্পেসিফিক ওয়েতে র‍্যাঙ্ক করাই কি মানে, ওনাদেরকে ওরকম করেই বলতে হবে যে আপনার ঠিক আছে, আগে আমরা দেখি আপনার অবজেক্টিভকে, আপনি কোন কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে চান, ওই কিওয়ার্ডগুলো নেবেন। ওই কিওয়ার্ডের যে কম্পিটিটর আছে, সো এই কম্পিটিটর অ্যানালাইসিসে তো আমরা যাবো, তখন আর কি ওই জিনিসটা আরেকটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, আমি আবার একটু ইয়েতে ফিরে যাই। সো যেটা বললাম যে টু প্ল্যান ইউর সাইট, সো আমার একটা সাইটকে প্ল্যান করার জন্য আমার কিওয়ার্ড রিসার্চটা মোস্ট ইম্পর্টেন্ট।
এরপরে আসেন কি বলছে, যে টু ক্রিয়েট কন্টেন্ট অর টু সিলেক্ট টপিক ফর ব্লগিং। সো আমি ফার্স্টে বললাম হচ্ছে যে আমার ওয়েবসাইটটা ফুললি অপটিমাইজ করার জন্য বা ওয়েবসাইটের কাজের জন্য আমার কি দরকার, কিওয়ার্ড রিসার্চের দরকার। নেক্সটটা কি আমার, নেক্সটটা হচ্ছে আমি যে কন্টেন্টগুলো বানাবো, আমার অ্যাবাউট আস হইতে পারে যদি আমার বিজনেস ওয়েবসাইট হয়, আমার অ্যাবাউট আস হইতে পারে, আমার হোম পেজ হইতে পারে, এরপর হচ্ছে আমার ব্লগ সেগমেন্ট তো থাকবেই, স্পেসিফিক আর্টিকেল হইতে পারে। সো এই যে পেজগুলো আছে, এমন তো না আমার ওয়েবসাইটটা মানে লাইক শুধু আমার হোম পেজটাই র্যাঙ্ক করবে। হোম পেজটা আসলে র্যাঙ্ক করে কম, কারণ হোম পেজে কন্টেন্ট কম থাকে, কন্টেন্ট বেশি থাকলে আবার পসিবিলিটিস থাকে। সো আমার এই যে স্ট্রাকচারগুলো, সো এই স্ট্রাকচারগুলো কিন্তু আমি আমার কিওয়ার্ডের এগেনস্টেই কিন্তু আমার এই ওয়েবসাইটের ডিজাইন বলেন বা ওয়েবসাইটের যেই কন্টেন্টগুলো থাকে ওই কন্টেন্টের প্ল্যানিংটা কিন্তু আমার করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু এখান থেকে রেজাল্টটা বের করতে পারবো না। ওকে, আচ্ছা। সো এটা গেল আমার কি, আমার কন্টেন্ট জেনারেশনের জন্য আমার কিওয়ার্ড দরকার। সো ফার্স্টে আমার প্ল্যানিং এর জন্য, ওয়েবসাইটের প্ল্যানিং এর জন্য, এরপরে আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমার প্ল্যানিং দরকার। সো থার্ড হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ইয়োর কম্পিটিটর। সো আমরা এবার চলেন কম্পিটিটরে যাই, তাহলে আপনাদের আরেকটু আইডিয়া হবে। সো আন্ডারস্ট্যান্ড ইয়োর কম্পিটিটরটা কীভাবে আপনারা অ্যানালাইসিস করবেন। সো এই যে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ডটার এগেনস্টে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোকে কীভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, হ্যাঁ এইটার জন্য আপনাদের মানে কম্পিটিটর অ্যানালাইসিস। সো এই জিনিসটা এবং তাদের ওয়েবসাইটের অথরিটি কীরকম আছে বা তাদের অ্যাক্টিভিটিস কীরকম কী হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো আপনাদেরকে স্পাইগিরি করতে হবে আর কি। সো আমি কি করব এখন, আমি ফার্স্টে হচ্ছে আমার অথরিটি, এই ওয়েবসাইটগুলোর অথরিটি চেক করার জন্য আমি একটা টুলস ইউজ করব। সো এই টুলসটার নাম কি, এই টুলসটার নাম হচ্ছে মজবার। সো এটা দেখতে কীরকম, এই যে এরকম মজবার, এই যে এই যে আসছে। হ্যাঁ, তো খুবই সিম্পল, আমি আপনাদেরকে ওয়েবসাইটে একটু দেখাই। এই যে মজবার মানে মজেরই moj.com। সো এটা হচ্ছে এসিওর একটা হাব, যেখান থেকে আপনি এসিও শিখতে পারবেন। সো ওদেরই একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে গুগল ক্রোমে আপনি অ্যাড করে নিতে পারবেন। সো এইটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি এটা দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন। কম্পিটিটরের মধ্যে কি অ্যানালাইসিস করতে পারবেন, ওয়েবসাইটের অথরিটি চেক করতে পারবেন। সো এই যে এটাতে গেলাম আমি, খুবই সিম্পল, জাস্ট এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পর কি করবেন, অ্যাড করার পর হচ্ছে এটাতে লগ ইন করবেন, তাহলেই হবে। লগ ইন করা খুবই বা সাইন আপ করা খুবই ইজি, সো সিম্পল। এই যে জাস্ট এখানে আপনারা সাইন আপ করবেন কি দিয়ে, আমি ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, সাইন আপ করবেন। সো আমার এখানে সাইন আপ করা আছে, এরপর আমি লগ ইন করতেছি। সো এখানে এরকম দেখাচ্ছে, হ্যাঁ যে এখানে এরকম দেখাচ্ছে। সো আমি যখন লগ ইন করবো, এই যে লগ ইন করার পর আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। সো এইটা হচ্ছে কি অথরিটি চেকার, হ্যাঁ এই যে অথরিটি চেকার। সো আমি এই যে দেখেন, আমি আবার এই কিওয়ার্ড রিসার্চে চলে আসলাম এবং এবার দেখেন, এবার কিন্তু এই জিনিসগুলো চেক করা যাচ্ছে। সো এই যে moj.com, ওদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। আচ্ছা, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, আচ্ছা আমি একটু নোটপ্যাডটা বাই করি কারণ অনেক জিনিসপত্র এখানে। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে হচ্ছে কি অথরিটি, ঠিক আছে? সো ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। সো ডোমেইন কি, পেজ কি? সো আমি যদি মজে যাই, moj.com এ যাই, এই যে moj.com, এটা কি, এটা হচ্ছে আমার ডোমেইন, আমার মেইন ডোমেইন। এখন অন্যান্য পেজে যদি যায় তাহলে কি হয়, moj.com/about, moj.com/contact us, এগুলো কি স্পেসিফিক আলাদা আলাদা পেজ, ঠিক আছে? সো আমার ডোমেইন, আমি যত পেজেই যাই না কেন আমার ডোমেইন অথরিটি সেম থাকবে, কারণ এইটা ফুললি আমার এই moj.com এইটার উপর বেস করে হচ্ছে আমার ডোমেইন অথরিটি। আর পেজ অথরিটি হচ্ছে স্পেসিফিক পেজগুলোতে। সো অ্যাজ লাইক এই যে ধরেন আমি অ্যাবাউটে যাই, ব্লগে যাই আর ফ্রি টুলসে যাই, তাহলে আপনারা জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। সো এইটা ছিল আমার হোম পেজ, যেটাকে রুট ডোমেনও বলে।
রুট ডোমেইন, ROOT, রুট ডোমেইন। সো এই হোম পেজ বা রুট ডোমেইনের পেজ অথরিটি হচ্ছে 72। এটা কি আমার অ্যাবাউটের পেজ অথরিটি কত? 60। ডোমেইন অথরিটি কিন্তু সেম 89। কত পেজ অথরিটি? 60। মসবার এটা কিসের? এটা হচ্ছে আমার ব্লগের 67। ডোমেন অথরিটি কিন্তু সেম। এরপর হচ্ছে টুলস 63, ডোমেন অথরিটি কিন্তু সেম। সো পেজ অথরিটিগুলো কিভাবে ডিফারেন্ট হচ্ছে? এটা টোটালি ডিফারেন্ট হচ্ছে মানুষের ভিজিটসের উপর ডিপেন্ড করে, যে মানুষ কোন জায়গায় বেশিক্ষণ টাইম স্পেন্ড করতেছে। সো আমরা কোনো দরকার পড়লে কিন্তু moz.com-এ চলে আসতেছি। দ্যাটস ওয়াই আমাদের এই রুট ডোমেনের পেজ অথরিটিটা বেশি 72, আর অন্যান্যগুলা স্পেসিফিকভাবে ওই এস্টিমেটেড ওয়াইজ, যেমন ব্লগে দেখেন 67, কারণ ব্লগ মানুষ পড়ে, এখানে সব এসিওর A to Z আছে। কেউ যদি চিন্তা করেন আমি কোনো কিছু শিখবো না, মানে কারো কাছে কোনো কিছু শিখবো না, আমি নিজে নিজে শিখবো, এই মজ দিয়ে আপনারা শিখতে পারবেন। নীল প্যাটেলের ওয়েবসাইট আছে, ওটা দিয়ে আপনারা শিখতে পারবেন। এইচরেফের ওয়েবসাইট আছে, ওটা দিয়ে আপনি শিখতে পারবেন। সরি, ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেম ইজ ওদের সব হচ্ছে কন্টেন্ট পড়তে হবে, পড়ে পড়ে শিখতে হবে, যেটা হচ্ছে একটু লেন্দি প্রসেস। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমার ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। এখন আমি যখন নতুন একটা ওয়েবসাইট বানাবো তখন কিন্তু আমার অথরিটি দুইটাতেই এক এক থাকবে। সো এবার চিন্তা করেন 65 গেছে আর এটা হচ্ছে 89 গেছে, আপনাদের কাছে নর্মাল মনে হইতে পারে। সো ফার্স্টের ওয়েবসাইট হচ্ছে 89, সেকেন্ড ওয়েবসাইট 63, থার্ড ওয়েবসাইট 65, ফোর্থ ওয়েবসাইট হচ্ছে 76, এটাও 76 কারণ এই স্টেপ দুইবার আসছে। নীল প্যাটেলেরটা 88, এরপর হচ্ছে ওয়ার্ড ট্র্যাকার 64, হাবস্পট, হ্যাঁ হাবস্পট হচ্ছে আপনার 92, এরপর 51, 89, 40, 79, ঠিক আছে। সো এই যে দেখতেছেন এই যে অথরিটিগুলো, এখন ফ্যাক্টটা হচ্ছে তারা কিন্তু একদিন দুদিনে কিন্তু অথরিটি হয়নি বা অথরিটিটা গেইন করে নাই। তো তারা আস্তে আস্তে কাজ করে গেছে। সো ওইটাও আমি আপনাদেরকে একটু দেখাই যেন আপনার কনসেপ্টটাও ক্লিয়ার হতে পারেন। সো এটা আমি দেখব, এবার আমি কি দেখব, গুগল আমি সার্চ করব। এবার আমি দেখব হচ্ছে ডোমেন পেজ চেকার, মানে এই যে ডোমেনগুলা, হ্যাঁ এই ডোমেনগুলা কত বছর ধরে কাজ করতেছে বা কত বছর ধরে কিনা হয়েছে, এই জিনিসগুলো আমরা ডোমেন এজ চেকার দিয়ে দেখতে পারবো। সো কেন? সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই যে আমি যাদেরকে টার্গেট করতে চাচ্ছি তাদের ডোমেইনের এজটা কত। আমি তো মাত্র কিনছি, 2 দিন হয়েছে কিনছি, তাদের ডোমেইনের এজটা কত, তারা কত বছর ধরে কাজ করছে, এই জিনিসটা আমি একটু আইডেন্টিফাই করবো এখন। HTTPS এর কথা কিছু বলে নেই। এরপর হচ্ছে আমি অত বেশি নিব না, জাস্ট একদম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো নিব। নীল প্যাটেল এই চারটা আই থিঙ্ক গুড এনাফ, অ্যাটলিস্ট আপনাদেরকে শো করা আসলে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি ওই জিনিসটা। তো চারটা ওয়েবসাইট নিলাম। মাউন্টেন অর হিলস, আরেকটা ওকে। সো এই যে moz.com দেখেন এইজ 15 বছর ধরে কাজ করতেছে ওরা, ব্যাকলিঙ্কও অলমোস্ট লাইক 9 বছরের মতো, কারণ 365 দিনের মধ্যে 55 দিন হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে এইচরেফ কাজ করতেছে অলমোস্ট লাইক 10 বছরের মতো। সো বুঝতেছেন ব্যাপারগুলো? সো ইফ ইউ ওয়ান্ট টু বিট দেম তাহলে কি হইতেছে, এটা লজিক্যালি যাইতেছে? লজিক্যালি কিন্তু যাইতেছে না। সো লজিকটা তখনই আপনি বাইর করতে পারবেন যখন হচ্ছে আপনি কম্পিটিটর অ্যানালাইসিসটা করবেন। ইটস নট লাইক মন যেটা চাইতেছে বা আমি ওইটাতে চাইতেছি ওইটাতে প্রফিট বেশি, হবে না।
এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো এইগুলো যদি ঠিকমতো এগুলো যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। আমার যে এই যে কষ্টটা, হ্যাঁ, আমি যে এই যে আমার যে 6 মাস যে আমি কষ্টটা করবো, আমার টাইম, টাকা পয়সা সব কিন্তু ধুলোর এরকম চলে যাবে। কারণ হচ্ছে কি, আমি যদি ঠিকমতো এই জিনিসটাকে মেজার করতে না পারি। সো এইটা একটা কি টুলসের নাম হচ্ছে মসবার, যেইটা দিয়ে আপনারা ওয়েবসাইটের অথরিটি চেক করবেন। সো আপনারা যখন ডোমেইন কিনবেন তখনই বুঝতে পারবেন আপনাদের অথরিটি এক এক করে। সো আমি আমারটা দিয়ে দেখাই দিই একটু। সো এই যে ওয়াও, আচ্ছা, ডোমেন অথরিটি 5 হয়েছে, আর পেজ অথরিটি হচ্ছে 11। হ্যাঁ, তাও এটা বসেছিল। এটা যদি কন্টিনিউয়াসলি আমি কাজ করতাম এটা আরও বেশি হয়ে যেত। সো আমার এটা 2018 সালে কিনা হয়েছে, ঠিক আছে। সো আর এখন চলতেছে 2020। তো বুঝতে পারছেন ব্যাপারগুলো? এগুলো আস্তে আস্তে গ্রো করতে, আপনি যদি আবার কনস্ট্যান্ট ওয়েতে কাজ করেন তখন এটা অটোমেটিক আস্তে আস্তে গ্রো হবে। প্লাস আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট নিলে, ট্রাফিক আসলে, ভালো ভালো ওয়েবসাইট থেকে যদি আপনি লিঙ্ক নেন, টাকা খরচ করে, আপনার এটা আস্তে আস্তে লিঙ্ক জুস পাচ্ছেন। কি হইলো বুঝলাম না। ঠিক আছে, ভাইয়া, হ্যাঁ জি। ওই যে মানে ওই এসইও সাইট চেকার থেকে ওই যে বিভিন্ন এব্রিভিয়েশন গুলো আছে না, ওই ডিএপি এর কথা বলেন, পাশাপাশি আর অনেক কিছু আছে, এইগুলো যদি একটু মানে এব্রিভিয়েশনটা বলতেন তাহলে মনে হয় আচ্ছা, ভালো হইতো। হ্যাঁ, এইটার কথা বলতেছেন এখানে সাইট চেকারে? জি জি জি, জি ভাই, জি ভাই, এই আচ্ছা, এটা। এই যে দেখেন কি বলছে, মস টোটাল ব্যাকলিংস, কটা ব্যাকলিংস আছে, হ্যাঁ, জি ভাই। কয়টা ব্যাকলিংক আছে। এরপরে কিউ দিয়ে কি বোঝাচ্ছে, কোয়ালিটি ব্যাকলিংস কয়টা আছে, মানে প্রায়োরিটাইজ, যে ভালো ভালো ওয়েবসাইট থেকে যে ব্যাকলিংকগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ। এরপর হচ্ছে, এখন এই জিনিসগুলো কখন লাগবে, এটা কিন্তু জেনারেলি যদি আমি বলি আপনাদের আসলে মাথায় থাকবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কখন লাগবে আমার তাহলে। সো আপনারা, ডোমেন হোস্টিং কেনার সময় মেবি। না না না, ডোমেন হোস্টিং এই জিনিসটা লাগবে হচ্ছে যখন আপনি একটা কিওয়ার্ডের এগেনস্টে কাজ করতে চাচ্ছেন। সো ধরেন আমি দিলাম বেস্ট শুজ ফর ম্যান, দিলাম আমি, দেখেন ফ্লিপকার্ট আসছে, ই কমার্স, এই যে আচ্ছা, এটা হচ্ছে মেন্স হেলথ 38, আচ্ছা এইটা আছে 25। দেখি ও মনে হয় অ্যাফিলিয়েট করতেছে। আচ্ছা, শপ নাওতে ক্লিক করি, কই যায়, সেটা আমার এন্ডের থেকেও হতে পারে। সো এই যে দেখেন এটা কি, অলিভার, হ্যাঁ, অলিভার ক্যাবেল, ঠিক আছে। সো এই যে ওয়েবসাইটটা, আমি কি এটাতে গেছিলাম, আমি কিন্তু গেছিলাম হচ্ছে এই যে loex.digital। সো এটাতে আমি ক্লিক করার পর কোথায় চলে গেল, এখানে চলে গেল। এবার আমি ওদের ওয়েবসাইটে যদি একটু যাই, ওদের ওয়েবসাইটে যে আমি একটু নিচে চেক করে দেখি ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা। এই যে আর্ন মানি, দ্যাট মিনস আপনি ওদের প্রোডাক্টস যদি সেল করে দেন, আপনি ওদের কাছ থেকে আপনি আর্ন করতে পারবেন, যেটাকে বলে অ্যাফিলিয়েট, ঠিক আছে। এই যে এরকম, এই যে উই অফার কমিশনস অল সেল which you make through affiliate links and banner on your site on YouTube channel. You will have access to reporting and sales tracking through the sales a sale network. So share a sale network. So share a sale হচ্ছে এটা অ্যামাজন অ্যাফিলিয়েটের মতো একটা প্রোগ্রাম, যেখান থেকে আপনি অ্যাফিলিয়েটের জন্য সাইন আপ করতে পারবেন। সো আমি গেলাম হচ্ছে ওদের ওয়েবসাইটে। সো ওদের ওয়েবসাইটে আমি যখন এখানে ক্লিক করলাম তখন কই চলে আসলো, এখানে চলে আসলো। এখন এই যে এই কিওয়ার্ডটা, হ্যাঁ, এই কিওয়ার্ডের এগেনস্টে যদি আপনি কাজ করতে চান তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই কিওয়ার্ডের এগেনস্টে যে ওয়েবসাইটগুলো এখানে শো হচ্ছে সেই ওয়েবসাইটগুলোর একটা লিস্ট আউট করতে হবে। এরপর এই লিস্ট আউটের যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলোর ব্যাকলিঙ্ক কতগুলো আছে, হ্যাঁ, এরপর হচ্ছে যে বা ব্যাকলিঙ্কগুলো কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক কিনা, প্লাস কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কগুলো নেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করার জন্য ডেফিনেটলি মাস্ট বি আপনাকে একটা পেইড টুলস ইউজ করতে হবে। এগুলো আসলে ফ্রি টুলস দিয়ে আপনারা ইউজ করে লেজিট রেজাল্ট কখনোই বাইর করতে পারবেন না। আর যখন আপনি এই কাজগুলো করবেন, এই কষ্টগুলো করবেন, তখন কিন্তু আপনার কি দরকার পড়বে, তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল ব্যাপারটা দরকার পড়বে। সো ওইখানে যে সেগমেন্টেশনগুলো থাকবে ওই জিনিসগুলো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই যে এখানে এইটার জন্য আমার এই যে ডিএ, হ্যাঁ, টিবি যেটা মোস্ট টোটাল ব্যাকলিঙ্ক, এটা আমার এখন দরকার পড়বে না।
প্লাস হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং আমি আইডেন্টিফাই করতে পারবো না, জাস্ট এই কিউবি দিয়ে আমার জন্য এটা ডেফিনেটলি আমি যখন একটা লিঙ্ক দিব তখন আমার ওই লিঙ্কটা যেন কোয়ালিটিফুল হয়, ওইটাকে আমার মেজার করেই যাইতে হবে। প্লাস আমি স্পাই করব আমার কম্পিটিটর যারা আছে তাদের ব্যাকলিংগুলোও কোত্থেকে নেওয়া হয়েছে, সো দ্যাট আমি তাদের কাছ থেকে নিয়ে আরও বেশি যেন নিতে পারি, কারণ আমার তো তাদের উপরে র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আসলে ব্যাপারটা এরকম, কারণ এগুলো ভুলে যাবেন, আজকে বলবো কালকে ভুলে যাবেন। ঠিক আছে, সো ফ্যাক্টগুলো হচ্ছে কি, এগুলো কন্টিনিউয়াস প্রসেস, যে অফ পেজ এসইও স্কোর। হ্যাঁ, এরপর এখন কি মজবার একটা কি এটা কোনটাতে গেলাম, এই যে মজ, এই কারণে তো বলি এটা কেন দেখাচ্ছে মজেরটা 20 বছর হওয়ার কথা। এই দেখেন moj.com কত বছর দেখাচ্ছে, 22 বছর, অলমোস্ট লাইক 22.5 বছরের মতো হয়ে গেছে। 22.5 বছর। অ্যালেক্সা র্যাঙ্কিং আছে 4157, আর ব্যাকলিং এইচএফ যে এইচএফ যেমন আবার আছে 2713, ব্যাকলিংকও আছে হচ্ছে 18,000। ঠিক আছে, সো ব্যাপারগুলো এরকমও না যে এইজ ম্যাটার করে। হ্যাঁ, ওভারঅল জিনিস, আপনার ট্রাফিক কীরকম পরিমাণে মানুষ ভিজিট করতেছে, আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি, আপনার ব্র্যান্ড প্রায়োরিটিস, অনেক কিছু। সো আপনারা এখন জিনিসগুলো হচ্ছে জাস্ট স্টেপ প্রসেসে ব্যাপারগুলো জানতেছে। হ্যাঁ, আরও সামনে ঘাটাঘাটি করে আরও অনেক কিছু জানতে হবে। ভাই ওইখানে যে একটা টিসি অপশন ছিল, হ্যাঁ ওইখানে ইন্ডিয়ার সাইনটা দেখাচ্ছে, এটা কি ভাই? এটা হচ্ছে অ্যালেক্সা ট্রাফিক কান্ট্রি, যে ইন্ডিয়ার মধ্যে এই ওয়েবসাইটটা কয় নাম্বারে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো অ্যালেক্সা, হ্যাঁ এটা হচ্ছে আবার ইন্ডিয়ার মধ্যে কয় নাম্বারে ওইটা দেখাচ্ছে। ওকে আচ্ছা, ওকে, সো এরপর কোয়েশ্চেন ছিল আমরা, হ্যাঁ স্লাইডে। সো টু আন্ডারস্ট্যান্ড ইওর কম্পিটিটর, তো এখন কম্পিটিটরের জন্য আমার একটা টুলস থাকবে, সেটার নাম হচ্ছে মজবার, যেটা দিয়ে আমি কি করতে পারবো, অথরিটি চেক করতে পারবো। সো এটা আমার জন্য অনেক প্রায়োরিটাইজ। আমি স্টার্টিং আমাকে কোন ওয়েবসাইটগুলোকে টার্গেট করতে হবে, যে ওয়েবসাইটগুলোর অথরিটি 30-30-এর মধ্যে, 20-25 হলে গুড এনাফ। 30 যদি আমার জন্য একটু বেশি হয়ে যায় তবে ম্যাক্সিমাম আমি 30 রাখতে পারি, এটা হচ্ছে আমার স্টার্টিং। হ্যাঁ, পরে আবার যখন আমি গ্রো করব তখন হচ্ছে আমার যদি এরকম 10-15-20 যায়, তাহলে তখন আবার আমি 40-50 তাদেরকে আমি টার্গেট করতে পারবো। সো এরকম করে আসলে স্টেপ প্রসেসে আপনাদেরকে টার্গেট করতে হবে। সো আপনি যদি কোনো একটা কিওয়ার্ডের এগেনস্টে যদি অথরিটি দেখেন এরকম, দ্যাট মিনস আপনার জন্য ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আসলে অ্যাপ্লিকেবল হবে না, যদি না আপনার ইনভেস্টমেন্টটা ওই লেভেলের থাকে। ঠিক আছে, সো এই যে আমরা কিওয়ার্ডটা যদি রিসার্চ করি তখন আমরা কি করতে পারবো, আমার কম্পিটিটরটাকে মানে বুঝতে পারবো যে আমার কম্পিটিটর কীরকম আছে। সো এই গেল নাকি আমার ওয়াই কিওয়ার্ড রিসার্চ। টু অ্যাডভার্টাইজ, আমি ইভেন অ্যাডভার্টাইজও করতে পারবো, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং দিয়ে, গুগল অ্যাডসের থ্রুতে। সো কিওয়ার্ডস দিয়ে আমি কি করতে পারবো, আমি অ্যাডভার্টাইজও করতে পারবো। সো আপনারা এরকম, আমি জানি না এইচ রেফারটা মোস্ট প্রবাবলি নাই, এই দেখেন কি লিখলাম, সেমরাশ লিখে আমি সার্চ দিলাম, সেমরাশের ওয়েবসাইটটা আসছে, আবার সেমরাশের অ্যাডও শো করতেছে। কেন, এটা লজিকটা কি বলেন? সেমরাশ লিখে সার্চ দিলে তো ওদের ওয়েবসাইটে আসবে, কেন? কারণ ওদের ডোমেন অথরিটি আছে 79, হিউজ। সো এবং এটা ওদেরই একটা ওয়েবসাইট, মানে সেমরাশটা ওদেরই প্ল্যাটফর্ম, যেখানে ওরা এসইওর ওয়ান অফ দ্য বেস্ট টুলস বলা যায়, এইচএফ আর সেমরাশ, এই দুইটা। এখন এই সেমরাশ লিখে সার্চ দিলে তো ওদের ওয়েবসাইটে আসবে, এরপরেও কেন ওরা এত টাকা, এত মানে লাইক এই একটা ক্লিকের জন্য, এই দেখেন $2.77 করে আমার দিতে হবে। আমি এখানে ক্লিক করব, আমি ওদের ওয়েবসাইটে কোনো কিছু পারচেস করবো না, তবু ওদেরকে $3 দিতে হবে, এই সেমরাশকে গুগলকে $3 দিতে হবে, কেউ পারচেস করুক বা না করুক। তাহলে কেন এই সেমরাশ এই কিওয়ার্ডটার এগেনস্টে এখানে একটা দিয়ে রাখতেছে? এই একটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কিওয়ার্ডটাকে কেউ মিস ইউজ করে যেন অ্যাড না দিতে পারে। আপনি চাইলে আপনার কম্পিটিটরের কিওয়ার্ড ইউজ করেও আপনি অ্যাড দিতে পারবেন গুগল অ্যাডসের থ্রুতে। ঠিক আছে, সো এটাই যে দেখাই দিলাম আপনাদেরকে। টু বিল্ড লিঙ্কস, সো আপনি তো কিওয়ার্ড চুজ করছেন, সো যখন আপনি একটা লিঙ্ক পারচেস করবেন বা লিঙ্ক ট্রেড করবেন বা লিঙ্ক নেবেন কারোর কাছ থেকে,
তখন কোন আর্টিকেলে কোন আর্টিকেলের এগেনস্টে আপনি লিঙ্কটা নেবেন এবং যেই ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন কোন কিওয়ার্ডটাকে হাইপার লিঙ্ক করে আপনার ওয়েবসাইটটাকে টার্গেট করা হচ্ছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট এটা কীরকম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই দিই। ধরেন ব্লগিং। সো আমি ব্লগিং নিয়ে মানে মনে করেন যে এখানে আমার লেখা হইতেছে ডিজিটাল মার্কেটিং ব্লগিং সাইট ফর বাংলাদেশ, এই টোটাল কিওয়ার্ডটা লেখা মনে করেন। তো আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করুক। সো আমি আরেকজনকে পিচ করছি, তার ওয়েবসাইট থেকে আমি একটা লিঙ্ক নিতে চাচ্ছি। সো তারে বললাম এরকম, তার একটা কন্টেন্ট দেখছি যেখানে ব্লগিং নিয়ে লিখছে বিভিন্ন কান্ট্রি, ওইখানে আমি আমাকে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কাছে একটা লিঙ্ক নিতে চাচ্ছি। যখন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তখন আমি তাকে বলে দিলাম যে ভাই এই যে আপনি এখানে যে লেখা যে ব্লগিং ফর বাংলাদেশ, এই কিওয়ার্ডটার এগেনস্টে আমাকে লিঙ্কটা দেন। সো এইটাকে কি বলে? এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। এইটা কিভাবে করতে পারবেন? এটা করতে পারবেন হচ্ছে এভাবে, এই যে এটা আমি নিলাম, নেয়ার পর আমি এই যে লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পর এই যে আমার এখানে। সো ওই ওয়েবসাইটটা যেহেতু ট্রাফিক বেশি, তো এই যে লিঙ্কটা হাইপার লিঙ্কটা যে হয়ে গেছে, সো ওয়েবসাইটটা যে পড়বে সে যদি এই রিলেটেড এই হাইপার লিঙ্কের সাথে যদি ইন্টারেস্টেড থাকে ক্লিক করার জন্য, সে এখানে ক্লিক করে কই চলে যাবে? আমার ওয়েবসাইটে চলে যাবে এবং গুগল এটাকে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, সো এই যে ভ্যালুয়েবল ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা এই ওয়েবসাইটে নেওয়া হয়েছে এবং এখান থেকে মানুষ ট্রাফিক এখানেও আসতেছে। সো আস্তে আস্তে কী হবে? ভ্যালু ক্রিয়েট হবে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সো এই অ্যাঙ্কর টেক্সটটাও নির্বাচন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি যখন কারো কাছ থেকে লিঙ্ক পারচেস করতে চাবো বা লিঙ্ক নিতে চাবো, তখন কিন্তু এই জিনিসটা আমাকে বলে দিতে হবে যে তোমার ওই আর্টিকেলের আন্ডারে ওই কিওয়ার্ডটাকে তাতে আমার কি করতে হবে? লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো করার জন্য হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, কিপ ইন মাইন্ড। সো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে কম্পালসারি একদম, মানে এটা ভুলেই যাবে না। সো সেই ব্যাপারগুলো কি? সো সেই ব্যাপারগুলো হচ্ছে লো সার্চ ভলিউম, লো কম্পিটিশন। এইটা আমার জন্য কি হবে? গুড টু গো মানে আমি ওই কিওয়ার্ডটাকে নির্বাচন করতে পারবো যদি আমি চাই। এখন প্রশ্ন হচ্ছে লো সার্চ ভলিউম কি, লো কম্পিটিশন কি, বা সার্চ ভলিউম কি বা কম্পিটিশন কি, এই জিনিসগুলো। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। এখন আপনাদের সাথে আমি কয়েকটা টুলস নিয়ে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনাদের জন্য যেটা একটা ফরজ টুল, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা ফ্রি টুলস। গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই যে এখানে লেখা ads.google.com, এটাতে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি গো টু কিওয়ার্ডস প্ল্যানারে যাব। আমি এটাকে অফ করে দিই। সো আপনাদেরকে এরকম একটা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। সো আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, আমি কোনটাতে গেলাম? সো আমরা কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে আসলাম। ঠিক আছে, সো এইখানে কিওয়ার্ড প্ল্যানার, বা আপনি যদি এই যে গুগল অ্যাডওয়ার্ডসেও আসেন, যেখান থেকে গুগলের অ্যাড দিতে হয়, এখানেও যদি আসেন, আপনারা যে টুলস অ্যান্ড সেটিংসে যদি ক্লিক করেন, ও মাই গড, এটা নতুন করছে। আচ্ছা, সো এই টুলস অ্যান্ড সেটিংসে যদি ক্লিক করেন, আপনারা এই যে কিওয়ার্ড প্ল্যানারটা দেখতে পারবেন। ঠিক আছে, সো এগুলো তো সব রেকর্ড হচ্ছেই। হ্যাঁ,
সো এর মধ্যে রেকর্ড হচ্ছে, আপনারা ওইরকম করে আসেন। সো কিওয়ার্ড প্ল্যানার এখানে আমি আবার দেখাই দিলাম, যদি না পান খুঁজে তাহলে সেটিংস অ্যান্ড টুলসে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানার আপনারা চুজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দুইটা সেগমেন্ট আছে, একটা সেগমেন্টের নাম হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। সো দুইটা সেগমেন্টের অবজেক্টিভ কি? সো ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে আপনি যে কোনো একটা কিওয়ার্ড এখানে দিবেন, ওই রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে গুগল আপনাকে সার্চ ওয়াইজ আপনাকে কি করবে, শো করবে ওই কিওয়ার্ডগুলোকে। এটা হচ্ছে ডিসকভার। ডিসকভার মানে তো জানেন কি করা, আইডেন্টিফাই করা, খুঁজে বের করা, এরকম ব্যাপারগুলো বোঝায়। সো ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে হচ্ছে এরকম, আপনি কোনো একটা স্পেসিফিক নিশ বা ক্যাটাগরি বা কিওয়ার্ড দিয়ে দিবেন, ওইটা রিলেভেন্ট ক্যাটাগরি বা কিওয়ার্ড ওয়াইজ আপনাকে কি করবে, শো করবে। আর গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, এটা দিয়ে আপনি কি করতে পারেন, এটা দিয়ে হচ্ছে আপনি 10টা কিওয়ার্ড ফাইন্ড আউট করছেন, কিন্তু আপনি 10টা কিওয়ার্ডের সার্চ ভলিউম জানেন না। এখন সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম মানে হচ্ছে প্রত্যেক মাসে একটা কিওয়ার্ড কতবার মানুষ সার্চ করে, এই জিনিসটা আইডেন্টিফাই করা। কেন? কারণ আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে একটা কিওয়ার্ড যদি ধরেন মাসে 50,000 বার সার্চ করে, দ্যাট মিনস ওই কিওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি প্রফিটেবল হইতে পারে। 50,000 যদি কিওয়ার্ড সার্চ করে, আমি যদি 1 থেকে 3 নাম্বারের মধ্যে আসতে পারি, তাহলে আমি অনেক বেশি ক্লিক পাবো, ক্লিক পাইলে আমার ভিজিট আসবে, ভিজিট আসলে আমার সেল হবে, যদি আলটিমেটলি আমার বিজনেস ওয়াইজ হয় বা সার্ভিস ওয়াইজ হোয়াট এভার। এখন ব্যাপারটা আবার কি, আমাকে আবার ওই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে 50,000 যে ভিজিট মানে সার্চ ভলিউমটা যে আছে মান্থলি, এটার কম্পিটিশনটা আবার কীরকম, আমি কি বিট করতে পারবো কিনা। সো এই জিনিসগুলো আপনারা এই কিওয়ার্ড প্ল্যানারকে আইডেন্টিফাই করতে পারবেন। সো ডিসকভার নিউ কিওয়ার্ডসে আমি ক্লিক করলাম, এখানে আমি লিখে দিলাম হচ্ছে শুজ লিখলাম আমি। এখানে আমি হচ্ছে এই যে কান্ট্রি, এখানে ক্লিক করলে আমি কান্ট্রিও চুজ করতে পারবো, এখান থেকে আপনারা যে কোনো কান্ট্রি চুজ করতে পারবেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে চুজ করতে পারবেন, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সো বাংলাতে আসলে নাই ওরকম কিওয়ার্ডস, এই কারণে আমরা বাংলাতে গেলাম না, ইংলিশ দিয়ে দিলাম। সো এরপরে আমি কি করব, এরপরে আমি সার্চ করব হচ্ছে গেট রেজাল্টস। আচ্ছা, এই দেখেন কি বলছে, টু গেট মোর ডিটেইল স্ট্যাটিস্টিক্স রান এ ক্যাম্পেইন। মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে দেখেন শুজ, এটা কিন্তু বাংলাদেশের এগেনস্টে, এই যে কান্ট্রি কিন্তু বাংলাদেশ। সো বাংলাদেশের এগেনস্টে এই শুজটা নিয়ে মানুষ সার্চ করে দেখাচ্ছে এখানে 1,000 থেকে 10,000, কিন্তু এইটা কিন্তু এরকম হইতে পারে 1,001 থেকে 1,001ও হইতে পারে, আবার 9,999ও হইতে পারে, আমি কিন্তু জানি না কোনটা। সো এই যে দেখেন এস্টিমেটেড একটা করে দিচ্ছে, কেন? কারণ এই অ্যাকাউন্টটা থেকে কোনো অ্যাড রান করা হয়নি। সো কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যদি আপনারা কাজ করেন, সেই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা অ্যাড রান না করেন, তাহলে হচ্ছে আপনাদেরকে এরকম একটা এস্টিমেটেড রেজাল্ট দেখাবে, অ্যাকুরেট রেজাল্ট দেখাবে না। ঠিক আছে, কি দেখাবে? এস্টিমেটেড রেজাল্ট দেখাবে, অ্যাকুরেট রেজাল্ট কিন্তু দেখাবে না। ওকে, বাট আপনি এইখান থেকে যেই কিওয়ার্ডগুলো পাবেন, এই কিওয়ার্ডগুলো কিন্তু গুগলে সার্চ হচ্ছে, এই কিওয়ার্ডগুলোই কিন্তু গুগলে সার্চ হচ্ছে, এই কারণেই গুগল কিন্তু আপনাকে দেখাচ্ছে এই কিওয়ার্ডগুলোকে। ঠিক আছে, সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কিওয়ার্ডগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সার্চ ভলিউমটা হয়তো আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো না, এইটা হয়ে যাচ্ছে আমার জন্য প্রবলেমটা। সো এরপর আবার গ্রুপ আইডিয়াস আছে। সো গ্রুপ আইডিয়াস এর মধ্যে কি আছে? গ্রুপ আইডিয়াস এর মধ্যে হচ্ছে গ্রুপ ওয়াইজ কিওয়ার্ড আছে, যেমন এয়ার ম্যাক্স 270। সো এইটার এগেনস্টে যে কিওয়ার্ডগুলো আছে, যেমন নাইক এয়ার ম্যাক্স 270, এয়ার ম্যাক্স 270, নাইক এয়ার ম্যাক্স 270 উমেন্স, এরপর হচ্ছে নাইক এয়ার ম্যাক্স 207 মেন্স। হ্যাঁ, সো এরকম আর কি, এটা কি একটা গ্রুপ। সো এই এয়ার ম্যাক্স 270 এইটা দিয়ে আপনার এখানে 7টা কিওয়ার্ড আছে। ভ্যান সোল্ড, এটা দিয়ে 6টা কিওয়ার্ড আছে। অ্যাডিডাস সুপারস্টার, এটা দিয়ে 7টা কিওয়ার্ড আছে। গ্রুপ, গ্রুপ বুঝায় যেটা, ঠিক আছে। সো এই কিওয়ার্ডস আইডিয়া দিয়ে আমি আইডিয়া করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন কিওয়ার্ডগুলো গুগলে মানুষ সার্চ করে। এটা হচ্ছে আমি টুলস দিয়ে ইউজ করতেছি, ঠিক আছে। এরপর আমি যদি একটু ব্যাকে যাই আবার, সো ব্যাকে গিয়ে এখান থেকে আমি ডিসকভার করে দেখাইলাম আপনাদেরকে। এবার হচ্ছে আমি এটা দিয়ে দেখাবো, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোকাস। সো আমি শুজ দিলাম, এখানে
এখানে আমার জানা আছে আমি কি কি কিওয়ার্ডের সার্চ ভলিউম বাইর করতে চাই, ওই কিওয়ার্ডগুলো তো আমার জানা থাকবে, এরপরে তো আমি এই সেগমেন্টে যাবো, রাইট? সো এক্সাম্পল দিয়ে আমি 3টাতে গেলাম, দেন গেট স্টার্টেড ক্লিক করলাম। ওকে, এরপর আমি কোথায় যাব? এই যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে যাব। সো এটাতে ক্লিক করব। এই যে দেখেন, সো বাংলাদেশের এগেনস্ট এরিয়া কিন্তু, হ্যাঁ, এই যে লোকেশন বাংলাদেশ। সো বেস্ট শুজ দিয়ে আছে হচ্ছে 100 থেকে 1000, বেস্ট শুজ ফর মেন আছে 100 থেকে 1000, শুজ আছে হচ্ছে 1000 থেকে 10000। কম্পিটিশনটা গুগলের কিওয়ার্ড প্ল্যানারে দেখায় লো, মিডিয়াম, হাই, ঠিক আছে? সো এই হচ্ছে আমার সার্চ ভলিউম, এই হচ্ছে আমার কম্পিটিশন। সো আমার জন্য লো কম্পিটিশন মাস্ট বি, আমার জন্য হচ্ছে হাই প্রায়োরিটাইজ। মিডিয়ামটা হচ্ছে ডিপেন্ড করবে কীরকম সার্চ ভলিউম আছে, ওইটার উপর বেস করে আমি চিন্তা করবো আমি কি মিডিয়ামটা নিব কিনা। আর হাইটা তো আমার চিন্তার বাইরে, আমি হাই কখনোই নিব না, ঠিক আছে? সো এই 3টা কম্পিটিশন থাকে। আবার অনেক জায়গায় কম্পিটিশনটা ম্যাটার করে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। সো এক একটা টুলস এক এক রকম করে মেজারমেন্ট করে। আস্তে আস্তে কাজ করলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। সো এই গেল হচ্ছে কি, এই গেল হচ্ছে আমার একটা টুলস, যেই টুলসের নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট টুলস। এরপর আরো 2টা টুলস আপনাদেরকে দেখাই দিই। একটার নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। আপনি যখন কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, মাস্ট বি আপনি গুগল ট্রেন্ডসে এসে একবার সার্চ করবেন সবার ফার্স্টে, অন্য কোথাও সার্চ করেন বা না করেন, মাস্ট বি। সো ধরেন আমি শুজ নিয়ে কাজ করব, শুজ নিয়ে কাজ করব। তো আমি শুজ লিখলাম, শুজ নিয়ে লিখলে আমি এখানে কি কি আছে দেখেন। শুজ, এটা কি সার্চ আইটেম হিসাবে আপনি সার্চ করতে চাচ্ছেন, নাকি শুজ পায়ে ওই যে শুটা আছে ওই শু বেসিসে আপনি টপিক ওয়াইজ সার্চ করতে চাচ্ছেন, হ্যাঁ, বা শু লেসেস যেটা হচ্ছে টপিক ওয়াইজ আপনি সার্চ করতে চাচ্ছেন, শু ম্যানুফ্যাকচারার কোম্পানি ভেন্স যেটা নিয়ে আপনি সার্চ করতে চাচ্ছেন। সো আমি জাস্ট জেনারেল ওয়েতে সার্চ টার্ম হিসেবে আমি সার্চ করব। সো এখানে আমি ডেফিনেটলি কান্ট্রিটা আমি বাংলাদেশ দিব, যেহেতু আমি বাংলাদেশের এগেন্স্টে আপনাদেরকে একটু দেখাচ্ছি এক্সাম্পলটা। তো এখানে হচ্ছে এই যে লাস্ট 12 মাসের মধ্যে শুজ নিয়ে কীরকম মানুষ সার্চ করতেছে গুগলে, ওই জিনিসটা এখানে কি হচ্ছে একটা স্পাইক আকারে দেখাইছে 1 থেকে 100-র মধ্যে। হ্যাঁ, আপনি যদি ধরেন এটা 61 দেখাচ্ছে লাস্ট, আমি যদি বলি সেপ্টেম্বর 13 থেকে সেপ্টেম্বর 19 পর্যন্ত, যদি 19 এখনো যায়নি, আপনি চাইলে এটাকে কমাই দিতে পারবেন, আপনি চাইলে 90 ডেজ দিতে পারবেন। সো 90 ডেজের মধ্যে কীরকম স্পাইক হইতেছে। সো এটার কাজ কি, এই যে এই রেজাল্টটা কোত্থেকে দেয়, এই রেজাল্টটা দেয় কিন্তু গুগল একটা টাইম ফ্রেম ধরে, মানে আপনি যে গুগলে কন্টিনিউয়াসলি সার্চ করতেছেন ওইটার এগেনস্টেই কিন্তু এই রেজাল্টটা শো করতেছে। দ্যাটস ওয়াই ইটস মোস্ট ইম্পর্টেন্ট থিং বিফোর সিলেক্টিং এনি ক্যাটাগরি অর এনি নিশ। গুগল ট্রেন্ডস আপনারা বলে দেবে কোনটা ট্রেন্ডিং চলতেছে, কোনটা মানুষ সার্চ করে, কোনটা মানুষ দেখে, ঠিক আছে? সো শুজ লিখে আমি সার্চ করলাম। এখন আপনি চিন্তা করলেন যে না আমি একটু ট্রাই করবো যে মেন শুজ দিয়ে কীরকম আছে, মেন শুজ, ওকে মেন শুজ লিখে সার্চ করলাম। সো দেখেন শুজ লিখে মানুষ সার্চ করতেছে বেশি, দুটা কম্পেয়ার করতেছে আমি। সো কম্পেয়ারের অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা। সো আমি শুজ নিয়ে চাইলে কাজ করতে পারি, কারণ এটার ট্রেন্ডিংনেসটা বেটার। আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ওয়াই নট লাইক ওমেনের মধ্যে কিছু আছে কিনা, ওমেন শুজের ক্ষেত্রে কীরকম প্রায়োরিটাইজ। সো ওমেন শুজটা আমি দেখি, কম্পেয়ার করতে পারবেন আপনারা, হ্যাঁ দেখেন। সো এখানে কিন্তু দেখাচ্ছি যে সো ওমেন শুজটা মেন শুজ থেকেও নিচে। এখন আপনারা ডিসাইড করবেন যে আসলে কোনটা দিয়ে আপনি কাজ করতে চান। 30 দিনেরটা যদি আমি দিই, যার একটু বড় করে দেখাই আর কি, ঠিক আছে? 9:15 বাজে, এখন জয়েন করতেছেন নাকি ভুলে কেটে গেছিল? আচ্ছা, সো এই হচ্ছে গুগল ট্রেন্ডস। সো গুগল ট্রেন্ডস দিয়ে আপনারা কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন কোন ডিস্ট্রিক্টগুলোতে বা ডিভিশনগুলোতে বেশি সার্চেস হচ্ছে, ওই জিনিসগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে কিওয়ার্ড বেসিসেও সার্চ করতে পারবেন। প্রবলেম ইজ বাংলাদেশের এগেনস্টে রেজাল্টটা খুব কম পাবেন। আপনি একটা ইউনাইটেড স্টেটস নিয়ে কোনো কিছু চেক করেন, দেখবেন যে এখান থেকে অনেক ভালো, মানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। প্লাস আপনি চাইলে ইয়ার ইন সার্চেও যাই আমি দেখতে পারবেন। ইয়ার ইন সার্চ বলতে কি 2019 সালে সবচেয়ে বেশি কোন কোন কিওয়ার্ড বা কী কী, এই যে ধরেন সার্চ, সো সার্চ হিসাবে 2019 সালে সবচেয়ে বেশি কী সার্চ হয়েছে, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, এই যে কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে। এরপরে পিপল, মানুষ হিসাবে কাদেরকে অনেক বেশি সার্চ করছে, বাংলাদেশিরা, এইগুলা। এরপরে আবার কি নিউজের জন্য কোনগুলো সার্চ করছে, এই জিনিসগুলো। এগুলো কোনটা 2019 সাল।
আপনি চাইলে এখানে কান্ট্রিও চুজ করতে পারবেন, ঠিক আছে, ট্রেন্ডিং যে ব্যাপারগুলো আছে, তখন আপনি বুঝতে পারবেন কোন কান্ট্রিগুলোতে কি বেশি সার্চ হচ্ছে এবং আমি কি ওই কান্ট্রিতে ওই জন্য ওই জিনিসপত্রগুলো নিয়ে আমার কাজ করা উচিত কিনা। সো এটার নাম গুগল ট্রেন্ডস, এটা কিন্তু গুগলের প্রোডাক্ট, ঠিক আছে। এই গেল হচ্ছে একটা টুলস, কিওয়ার্ডস প্ল্যানার একটা দেখালাম, আর আরেকটা একদম মোস্ট ইম্পর্টেন্ট টুলস, যেটা না হলেই না, সেটাই হচ্ছে গুগল, ওই গুগল, হ্যাঁ, গুগলের কিওয়ার্ড। সো আমি যখন google.com-এ যাই, চলুন, google.com আমি গেছি। সো google.com-এ যে আমি যাওয়ার পর এইটাই কিন্তু আমার একটা এসইও টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস, এ গুগল নিজেই, ঠিক আছে। সো ওইটা কিভাবে দেখেন, আমি লিখতেছি শুজ, দেখেন শুজ লেখার আগেই আমারে ও চুজ করে দিছে, শুজ ফর মেন, ফর গার্লস, প্রাইস ইন বাংলাদেশ, ফর বয়েজ, পিএনজি, পিক, ডিজাইন, অনলাইন, সাইজ কার্ড, এই যে বাংলাদেশ, আমার এখানে লোকেশনে কিন্তু বাংলাদেশ। সো এই কিওয়ার্ডগুলো যে সার্চ কর, মানে এখানে যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো দেখাইতেছে, এগুলোর উদ্দেশ্য কি? এগুলার উদ্দেশ্য হচ্ছে এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ হয় শুজ রিলেটেড। দ্যাটস ওয়াই গুগল নিজে থেকেই বলে দিতেছে, দেখো ভাই, তুমি কি আসলে এগুলোর থেকে কিছু খুঁজতেছো, কারণ এগুলো অনেক বেশি সার্চ হয়, কারণ তুমি কি এগুলো থেকে কিছু খুঁজতেছো কিনা। সো গুগল আপনাকে কি করতেছে, আপনাকে কিন্তু এক স্টেপ আগায় দিচ্ছে। সো এখন আমি যদি শুজ দিয়ে যে স্পেস দিলাম, তখন দেখেন মেনটা কিন্তু উপরে চলে গেল, আবার যখন স্পেসটা ছড়ানো ছিল তখন নিচে শুজটা ছিল, আবার স্পেসটা দিলাম, ম্যান দিল। ফর আমি যদি পরে আবার লিখি ফর, এফ লিখলেই দেখেন ফর ম্যান, ফর গার্লস, ফর বয়েজ, ফর ওমেন, ফর গার্লস 2020, ফর গার্লস উইথ প্রাইস, ফর ম্যান ক্যাজুয়াল, ফর বয়েজ 2020, ফর ম্যান ফর্মাল, ফর ম্যান প্রাইসেস। সো এই জিনিসগুলা থেকেও আপনি অনেক অনেক আইডিয়া পাবেন যে কোন কিওয়ার্ডগুলা গুগলে অনেক বেশি সার্চেস হয়। আপনি ডেফিনেটলি ওই কিওয়ার্ডটাকেই চুজ করবেন যেই কিওয়ার্ডটা গুগলে বেশি সার্চ হয়, কারণ গুগলে বেশি সার্চ হওয়া মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা। এমন একটা কিওয়ার্ড চুজ করছেন যেই কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ করে না, তাহলে আপনার ওয়েবসাইটে কেউ আসবে? কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যদি ওই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চই না করে, তাহলে কে সার্চ করবে, এরপর ওয়েবসাইটে যাবে? যাওয়া তো পরের ব্যাপার, আগে তো কেউ সার্চই করতেছে না। সো এইটা হচ্ছে ফ্যাক্ট। সো আমি শুজ ফর মেন লিখে সার্চ করলাম। সো এইভাবে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, মাস্ট বি আমরা এরকম করে গুগলে আগে আমরা মেজার করে নিব, ঠিক আছে, গুগলেই আমরা মেজার করে নিব। যেমন দেখেন এইখানে হচ্ছে, এই যে দেখেন এখানে মান্থলি সার্চেস 3,68,000 দেখাচ্ছে, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। আমি যদি পেইড অ্যাডভার্টাইজিং করি সেই ক্ষেত্রে সিপিসি দরকার পড়ে। সো আপনাদের আসলে সিপিসি আপাতত দরকার নেই, সিপিসি মানে পেইড অ্যাডভার্টাইজিং। সো আপনি যদি বাংলাদেশের এগেনস্টে শুজ ফর মেন দিয়ে অ্যাড রান করতে চান গুগলে, যেখানে এখানে শুজ ফর মেন লিখে সার্চ করলে এখানে অ্যাড শো করবে, সেইটা দিয়ে যদি আপনি সার্চ করেন, আপনাকে প্রত্যেকটা ক্লিকের জন্য $1.23 করে দিতে হবে। এটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, আর এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। সো এইটা কিভাবে আসতেছে, এটা হচ্ছে একটা টুলসের থ্রুতে আসতেছে। কোন টুলস? এই যে উবার সাজেস্ট কার টুলস, এটা হচ্ছে নীল প্যাটেলের টুলস। নীল প্যাটেলকে, সো উনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই যে নীল প্যাটেল, ঠিক আছে। তো ও কি করছে, একটা এক্সটেনশন বানাইছে। সো এই এক্সটেনশন দিয়ে আপনি কি করতেছেন, জাস্ট জেনারেল একটা সার্চ ভলিউম জানতে পারবেন। এটা অ্যাকুরেট না, বাট ইউ হ্যাভ সাম আইডিয়া যে লাইক কিরকম সার্চেস হইতে পারে। এই যে উবার সাজেস্ট এটার নাম, ঠিক আছে, এই যে ইউ দিয়ে, এই যে উবার সাজেস্ট। ওকে, সো আপনারা এই এক্সটেনশনটাও অ্যাড করতে পারেন। সো এই 3-4টা এক্সটেনশন ফ্রির জন্য গুড এনাফ। আর একটা টুলস আমি দেখাই দিব, যে টুলসটা দিয়ে আপনারা দেখতে পারেন, ওটাতে মোটামুটি ভালো রেজাল্ট দেয়, অ্যাকুরেট রেজাল্টই দেয়, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার, এটা গেল একটা গুগলের। আর আরেকটা নিচে আছে, আমি নিচে নামবো, এই যে সার্চেস রিলেটেড টু শুজ ফর মেন। এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে না, এই কিওয়ার্ডগুলোর মানেও হচ্ছে এই কিওয়ার্ডগুলো অনেক বেশি প্রেফারেবল, এবং মানুষ এসে গুগলে এই কিওয়ার্ডগুলো দিয়েও সার্চ করে, ঠিক আছে। তাহলে গুগলের আমরা দেখলাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, 2 নাম্বার দেখলাম আমরা গুগল ট্রেন্ডস, 3 নাম্বার দেখলাম হচ্ছে গুগল নিজে। তো এখান থেকে আমরা সার্চ করতে পারবো, স্পেস দিয়ে আইডেন্টিফাই করতে পারবো কোন কিওয়ার্ডগুলো প্রেফারেবল, প্লাস সার্চ টু রিলেটেড শুজ ফর মেন। এখানে যে কিওয়ার্ডগুলো থাকবে
এই কিওয়ার্ডগুলোও আমি চাইলে নিতে পারবো, এইগুলোও আমার জন্য প্রেফারেবল হবে। এই গেল আমার কয়টা টুলস, তিনটা, কিওয়ার্ড প্ল্যানার, এরপর হচ্ছে গুগল ট্রেন্ডস, আর হচ্ছে গুগল, এরপর আরেকটা আছে উবার সাজেস্ট, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, উবার সাজেস্টের ওরই টুলস আছে, যেই টুলস দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনারা আরও অনেক কাজ টাজ করতে পারবেন। যে টুলসের মধ্যে যাই, এসইও অ্যানালাইসিসে যাই, এখান থেকে আপনি ওয়েবসাইটকে অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ, এরপর আবার আপনি যে টুলসের এখানে যদি আমি যাই, এই যে দেখেন ক্রোম এক্সটেনশন, হ্যাঁ, এবি টেস্টিং বা উবার সাজেস্ট, উবার সাজেস্টে যান, উবার সাজেস্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য, এই যে কিওয়ার্ড। সো বাট প্রবলেম ইজ, এই নীল প্যাটেলের ওয়েবসাইটটা দিয়ে আপনি বাংলাদেশের রেজাল্টটা পাবেন, এটা একটা সমস্যা। হ্যাঁ, ও দেয় নেই বাংলাদেশের জন্য, কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু আছে, দেখেন। এখন আসলে কিছু তো করার নাই, না দিলে কি করবো আমরা বলেন। এই কারণে আমি নীল ম্যাটেরিয়ালটা সবার লাস্টে দেখাচ্ছি, কারণ এটা আমার জন্য যদি বাংলাদেশের এগেনস্ট হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট না, ইন্টারন্যাশনালি হইলে ইউ ক্যান ট্রাই, নো প্রবলেম। অ্যাটলিস্ট ইউ হ্যাভ সাম আইডিয়া যে কী কী আমার সার্চ ভলিউম বা কীরকম কী আছে না আছে, ঠিক আছে। সো আপনি চাইলে এই নীল প্যাটেলের উবার সাজেস্ট, যেটাকে বলে উবার সাজেস্ট, এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে দেখেন শুজ ফর ম্যান, এই যে এত সার্চ ভলিউম আছে, হাই। এসইও ডিফিকাল্টি 73, মানে অনেক। এসইও ডিফিকাল্টি 35 থাকলে, 30 থাকলে হইতেছে ঠিক আছে, আমি বিট করতে পারবো, 73 মানে অনেক। পেড ডিফিকাল্টি 100, কস্ট পার ক্লিক হচ্ছে $1.23। সো কোন কোন কিওয়ার্ডের কী কোন সার্চ ভলিউম আছে, এই জিনিসগুলো, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বেসিসে, আর বাংলাদেশ ধরেন না। সো এই গেল উবার সাজেস্ট। আর আরেকটা টুলস আছে, সেই টুলসের নাম হচ্ছে কি ওয়ার্ড ট্র্যাকার। এই যে ওয়ার্ড ট্র্যাকার, সো এই ওয়ার্ড ট্র্যাকার টুলসটা দিয়ে আপনারা ডেইলি 11টার মতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ফ্রিতে, যতদিন পর্যন্ত ওরা এই অপশনটা রাখে। প্রবলেম ইজ, প্রত্যেকটা টুলস এই এক্সপেরিমেন্ট বেটা টেস্টিং এর পর পেইড করে ফেলে। ওরা জাস্ট ফার্স্টে কি করে, অডিয়েন্স গ্র্যাব করে, অডিয়েন্স গ্র্যাব করে এইটা কি করে ওদের ভ্যালুটা মানুষকে দেয়, যখন মানুষ কি হয়ে যায়, মানুষ ওই ভ্যালু ছাড়া থাকতে পারে না, তখন ওরা ওটাকে পেইড করে ফেলে। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। সো লং টার্ম প্রসেসে চিন্তা ভাবনা করলে আপনাদেরকে এরকম করে আগাইতে হবে, এরকম করে না আগাইলে জীবনে কিছু করা পসিবল না। ভ্যালু দিতে হবে ফার্স্টে, স্টার্টিংয়ে প্রাইসিং অল্প থাকতে পারে, বাট অনেক বেশি ভ্যালু দিতে হবে। তো যখন মানুষ কি হয়ে যাবে, মানে এগুলো ছাড়া থাকতে পারবে না, তখনই হচ্ছে আপনাকে এটার, তখন আপনার মেইন স্ট্র্যাটেজিটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি সার্চ করি শুজ ফর মেন, এটাতে আবার সুবিধা আছে কি, এটাতে সুবিধাটা হচ্ছে আপনি বাংলাদেশ কান্ট্রি আছে, এই যে এখান থেকে আমি সার্চ দিতে পারবো বাংলাদেশ। এই বাংলাদেশ, ঠিক আছে। এই শুজ ফর ম্যান আপনি চাইলে গুগল নাকি অ্যামাজন নাকি ইউটিউব নাকি ইবে, এটা আপনি বাইক করতে পারবেন। তো আমি দুইটা দিয়েই দেখি আমাদের জন্য কোনটা বেটার হয়। দেখেন শুজ ফর ম্যান, এই যে বাংলাদেশের এগেনস্টে সার্চ ভলিউম হচ্ছে 2524, ঠিক আছে, 2524। আর এটা কি, এটা হচ্ছে কম্পিটিশন। দ্য হায়ার দিস নাম্বার দ্য মোর অর্গানিক কম্পিটিশন ফর ইয়োর কিওয়ার্ড। সো এখানে দেখাচ্ছে কত, 36.94। সো এটার রেশিও হচ্ছে 100 পর্যন্ত। সো 100-এর মধ্যে এই কিওয়ার্ডটার কম্পিটিশন আছে 36, দ্যাট মিনস কাজ করলে এটা পসিবল। এরপরে এছাড়াও আরও অনেক অনেক কিওয়ার্ড আছে, যে স্পেসিফিক কিওয়ার্ডগুলো আছে। হ্যাঁ, আর আইআইটি মানে কি, এটার মানে হচ্ছে যে আপনার যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, ইন অ্যাঙ্কর অ্যান্ড টাইটেল, ওই যে আপনাদেরকে দেখাইলাম। সো এই কিওয়ার্ডটা ইউজ করে কয়জন লিঙ্ক নিছে, কয়জন টাইটেলে রাখছে, ওই জিনিসগুলো এখানে আছে, 30,000-এর মতো আছে। কারণ ই কমার্সের যেই আপনার প্রোডাক্টগুলো আছে ওগুলোতে তো এটাই দেয়া, শুজ ফর ম্যান, শুজ ফর ম্যান, শুজ ফর ম্যান। এপেক্সের কথা বলেন, বেয়ের কথা বলেন, বা ওই যে ওয়েবসাইটগুলো আছে ই কমার্সের, ওগুলোতে এই জিনিসগুলাই দেয়া। সো এই ওয়ার্ড ট্র্যাকার, সো এটা দিয়েও আপনি করতে পারবেন। আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে অ্যান্সার, অ্যান্সার দ্য পাবলিক। এই টুলসটা আবার একটা মাইন্ড ব্লোয়িং টুলস। এই টুলসটা হচ্ছে আপনার কন্টেন্ট জেনারেশনের জন্য আপনাকে অনেক হেল্প করবে। সো আপনি এই শুজ ফর ম্যান দিয়ে কী টাইপের আর্টিকেল লিখতে পারেন, ওই জিনিসটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। শুজ ফর
আচ্ছা দেখেন এখানে কোশ্চেনের মধ্যে নাই কোনো কিছু। আচ্ছা এখানে আছে এই যে ওয়্যার, ও এইরকম হতে পারে ওয়্যার, ওয়্যার আই ক্যান বাই শুজ, এরকম করে আপনারা জিনিসটাকে কম্বাইন করে আর্টিকেলের টাইটেলের জন্য আপনারা কাজ করতে পারেন। যদিও এখানে খুবই কম দেয়া, এই যে শুজ, আচ্ছা সো এই যে শুজ ফর ম্যান নিয়ার মি, গুগলের জন্য আর কি ইমপ্লিমেন্টেশনের জন্য, শুজ ফর ম্যান উইথ ফ্ল্যাট ফিট, শুজ ফর ম্যান উইথ হোয়াইট ফিট, ঠিক আছে, শুজ ফর ম্যান উইদাউট লেসেস। এরপর এখানে আছে কিছু, দেন হচ্ছে এখানে অ্যালফাবেটিক্যাল আছে, এ দিয়ে শুজ ফর ম্যান অ্যামাজন, শুজ ফর ম্যান অ্যাডিডাস, বি দিয়ে শুজ ফর ম্যান ব্ল্যাক, শুজ ফর ম্যান ব্র্যান্ডেড, শুজ ফর ম্যান বাটা, সি দিয়ে শুজ ফর ম্যান ক্যাজুয়াল, শুজ ফর ম্যান চিপ, শুজ ফর ম্যান কম্বো। সো এই যে দেখেন এখানে এ থেকে জেড পর্যন্ত আছে, মানে আপনি আইডিয়া আপনার কত হাজার লাখ লাখ আইডিয়া লাগবে এই এইটার থেকে আপনারা আইডিয়া বের করতে পারেন। সো আপনাদেরকে যে টুলসগুলো দেখাইছি প্রত্যেকটা মাইন্ড ব্লোয়িং টুলস, এবং আপনাদেরকে একটু আরেকটু অ্যাডিশনালভাবে দেখাই দিই, এই ওয়েবসাইট অ্যান্সার দ্য পাবলিক, এই ওয়েবসাইটে প্রত্যেক মান্থে ভিজিট আছে অলমোস্ট লাইক 1 মিলিয়নের মতো, মানে 10 লাখ। ওয়ার্ড ট্র্যাকারটাও দেখাই, ওয়ার্ড ট্র্যাকারে আছে অলমোস্ট লাইক 3 লাখ। উবার সাজেস্ট সেটা দিয়েও দেখাই, সেটাতে আছে 8 মিলিয়ন। গুগল ট্রেন্ডসের কথা তো লাভ নাই, কারণ এটা তো google.com এর আন্ডারে, বিলিয়ন আসবে, যে 84 বিলিয়ন। কিওয়ার্ড প্ল্যানার এটাও সেম গুগল অ্যাডস, সো এটাও বিলিয়নই আসবে, এই যে বিলিয়ন, ঠিক আছে। সো যে জিনিসগুলো দেখাইছি প্রত্যেকটা খুব ভ্যালুয়েবল সেগমেন্ট। আপনারা না ঘাটাঘাটি করলে, না কাজ করলে, দ্যাটস ইয়োর ফল্ট, ঠিক আছে। এই যে দেখেন 10টা ফ্রি সার্চেস রিমেইনিং, কারণ একটা আমি অলরেডি করে ফেলছি। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো এইখানে আমি এই জিনিসগুলো দেখাই নিলাম। এখন আসেন চলেন কিপ ইন মাইন্ড, আমরা এখন এটা ইজিলি গো থ্রু করতে পারবো। সো কিপ ইন মাইন্ডের মধ্যে কী কী রাখতে হবে? লো সার্চ ভলিউম, লো কম্পিটিশন, আমি যেতে পারি। সো আমার সার্চ ভলিউমও কম, আমার কম্পিটিশনও কম, ঠিক আছে, সমস্যা নেই, আমি হালকা পাতলা ক্লিক পাবো, কারণ আমার কম্পিটিশন কম, আমি তো র্যাঙ্ক করতে পারবো। সো আমার যদি 500 1000 যদি আমার সার্চ ভলিউম থাকে, আমি এখান থেকে কিন্তু মোটামুটি রেজাল্ট বাইট করে ফেলতে পারবো, যেহেতু কম্পিটিশন কম, আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো। সো ডেফিনেটলি ওই জিনিসগুলো আপনাদের বুঝে নিতে হবে। এরপরে আছে হচ্ছে লো সার্চ হাই কম্পিটিশন, মানে সার্চ ভলিউম আছে ধরেন 50 বা 500, আপনার কম্পিটিশন হইতেছে বিশাল। সো আপনি কি ওইখানে যাবেন? ওইখানে যাবে হচ্ছে পাগলরা দেয়, কারণ হচ্ছে আমার এখানে তো সার্চ ভলিউমই নাই, আমি কেন মারামারি করতে যাব? আমার কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে ওই মানুষই তো নাই, এখন আবার কম্পিটিশনও বেশি। তো আমার এখানে যাওয়ার প্রশ্নই ওঠে না, এটা হচ্ছে আনর্থিক, মানে একদম বাদ, একদম বাদ, এটা আমি নিবই না, একদম ক্রস। হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশন, আমার সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশনটাও কম, এইটা হবে আমার জন্য পারফেক্ট। সো যখনই আমি এই কিওয়ার্ডটাকে খুঁজে বের করতে পারবো, দেন হচ্ছে আমার রেজাল্ট আসবে। সো এই কিওয়ার্ডটাকে খুঁজে বের করাই হচ্ছে, তখনই আপনি খুঁজে বের করতে পারবেন, এবং তখনই আপনি এক্সপার্ট, বা আপনি যে জানেন কিছু, ওই জিনিসটাকে নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন। আর হাই সার্চ ভলিউম, হাই কম্পিটিশন, টাফ টু ম্যানেজ, এটাও আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না যদি না আপনার এরকম $1 মিলিয়ন বাজেট থাকে, ঠিক আছে। সো এই 4টা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা নোটেবল জিনিস হচ্ছে শর্টার অর এক্সাক্ট দ্য কিওয়ার্ড, মোর কম্পিটিশন। সো ব্যাপারটা কি, যত ছোট ছোট কিওয়ার্ড হবে, 1টা 2টা 3টা ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো হবে বা ফ্রেজ হবে, এইগুলা আমার নেওয়া যাবে না, কারণ এগুলার কম্পিটিশন অনেক বেশি থাকবে, কারণ এগুলা নিয়ে গত 20 বছর 15 বছর ধরে মানুষ অলরেডি কাজ করে করে আসতেছে। সো আমি তাহলে কি করবো, আমি যাবো হচ্ছে লং টেইল কিওয়ার্ডের মধ্যে, মানে যেই কিওয়ার্ডটাতে অনেকগুলা ওয়ার্ড থাকবে, বা একটা ফ্রেজ আকারে থাকবে, বা স্পেসিফিক কিছু বুঝাবে, ঠিক আছে। ওই জিনিসগুলোকে আমার কি করতে হবে, ফাইন্ড আউট করে ওই জিনিসগুলোকে আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে, বা আমার কন্টেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে, দেন হচ্ছে আমি রেজাল্ট পাবো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড। সো কিওয়ার্ডের অনেকগুলো টাইপ আছে, চলেন আমরা কিওয়ার্ডের টাইপগুলো দেখি। সো এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটা হচ্ছে টি শার্ট, মোবাইল, সনি, স্যামসাং, হ্যাঁ, এইচটিসি বা ওয়ানপ্লাস বা আইফোন, হোয়াট এভার, মানে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটা মানে কোনো একটা এক্স্যাক্ট কিওয়ার্ড ধরে আপনি সার্চ করতেছেন। সো আমরা কিন্তু কখনোই এক্স্যাক্ট 1টা 2টা 3টা ওয়ার্ডের জন্য হবে না, আমাদেরটা হচ্ছে যত বড় কিওয়ার্ড হয়, যত বড় কিওয়ার্ড বলতে লং টেল কিওয়ার্ড, মানে আমার কিওয়ার্ড থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড থাকবে 2-3টা, মানে কিওয়ার্ড বলতে আই মিন ওয়ার্ড থাকবে 2-3টা, বাট
আমার মেইন মানে ফুল কিওয়ার্ডটা থাকবে হচ্ছে একটা ফ্রেজ আকারে 4-5টা ওয়ার্ডে। সো এখন অনেকেই কনফিউজ থাকতে পারেন যে আসলে কি বোঝাচ্ছেন ভাই, আমি বুঝতেছি না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন অ্যাজ লাইক আপনি মোবাইল কিনবেন। সো মোবাইল কোনটা কিনবেন? নোট 10, স্যামসাং নোট 10, এইটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, এইটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাকে কিভাবে রাখবেন? যে বেস্ট ফোন, না না, এটা হবে হচ্ছে এরকম যে আন্ডার 50,000 বা ফোন, বেস্ট ফোন, এটা হইতে পারে। বা এটার মধ্যে আপনি কি দিতে পারেন যে বেস্ট অ্যাফোর্ডেবল ফোন স্যামসাং নোট 10 এরকম, বা স্ট্যান্ডার্ড বা ফ্ল্যাগশিপ ফোন নোট 10। সো মানে আপনার একটা কিওয়ার্ড তো থাকবে, এক্স্যাক্ট তো আপনার একটা কিওয়ার্ড থাকবে, ওইটার সাথে আপনি আরও অবজেক্টিভ বেসিসে আপনি ওইটাকে আরও এক্সটেন্ড করবেন, ওটাকে আরও এক্সটেন্ড করবেন। সো তাহলে পসিবিলিটিসটা কি থাকবে? অ্যাকচুয়াল মানুষগুলা, ওই টাইপের যে মানুষগুলা যে সার্চ করবে, যাদের অ্যাকচুয়ালি দরকার ওই জিনিসটা, তারা যেন সার্চ করলে তারা যেন খুঁজে পায় ওই ওয়েবসাইটটা, কারণ আমার জেনারেল মানুষের দরকার নেই। আবার আপনার ট্রাফিক দরকার, ধরেন নিউজ সাইট আপনার, তখন ওইটাতে আপনি নেন যেটা মন চায় কিওয়ার্ড নেন, কারণ আপনার তখন দরকার হচ্ছে ট্রাফিক, যত বেশি ট্রাফিক তত আপনার গুগল অ্যাডসেন্স আর্ন। ঠিক আছে? সো এক্স্যাক্ট ম্যাচ বলতে বুঝাচ্ছি এরকম যে টি শার্ট। সো আপনি যদি শুধু টি শার্ট লিখে সার্চ করেন, ওইটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, টি শার্ট। মোবাইল লিখে সার্চ করলে মোবাইল, ওটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, মানে যেটা দিয়ে সার্চ করতেছেন ওটাই আপনার যদি কিওয়ার্ড হয়, দ্যাট ইজ কল এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। এগুলো আমাদের জীবনে কিওয়ার্ড হবে না। ব্রড ম্যাচ কিওয়ার্ড কিরকম? রেড টি শার্ট বা স্যামসাং, এই যে এখানে ধরেন J16 দেওয়া বা কিছু, এটা কি হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের না, 2-3টা ওয়ার্ডের মিলায় আর একটু স্পেসিফিক করে। টি শার্ট, কোন টি শার্ট? রেড কালারের টি শার্ট। সো আপনার কিন্তু এখানে ফিল্টার আউট হয়ে গেল। যে টি শার্ট দিয়ে খুঁজবে সে কিন্তু আবার রেড টি শার্ট দিয়ে কে খুঁজবে? যার পছন্দ রেড সেই কিন্তু খুঁজবে, সে কিন্তু শুধু টি শার্ট দিয়ে খুঁজবে না, কারণ তার রেড টি শার্ট পছন্দ, সে রেড টি শার্ট কিনতে চায়। সো সে কিন্তু আর একটু স্পেসিফিক গেল, মানে আরেকটু ফিল্টার আউট গেল। ঠিক আছে? সো এটা কি হবে? এটা হচ্ছে যে যদিও এটাও আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, তবুও আমাকে ওই সার্চ ভলিউম দেখে আমার কম্পিটিটরটা চেক করতে হবে। লং টেল কিওয়ার্ডস, যেটা কি বাই চিপ রেড টি শার্ট ফর ম্যান, বা এফোর্ডেবল রেড টি শার্ট ফর ম্যান। দ্যাট মিনস কি আমি টি শার্ট কিনতে চাইতেছি কিন্তু ভাই আমার কাছে অত টাকা নাই, সো এফোর্ড যেন আমি করতে পারি, ওইটার মধ্যে যে টি শার্টগুলো আছে ওই টি শার্টগুলো যেন আমি খুঁজে পাই, ওইটার জন্য আমি এফোর্ডেবল রেড টি শার্ট ফর ম্যান, স্পেসিফিক হয়ে গেল না, বা বায়ার ইন্টেন্ট টাইপের হইল না, যে কিনতে পারে, কিনার অ্যাবিলিটি রাখে, সেই তো এগুলো দিয়ে সার্চ দিবে। আদারওয়াইজ কি জেনারেল মানুষ এগুলো দিয়ে জীবনে সার্চ দিবে? সে দেখবে রেড টি শার্ট, যা ইমেজ দেখবে বা ওয়েবসাইট দেখবে, দেখে আবার চলে আসবে। ঠিক আছে? সো এই লং টেল কিওয়ার্ডটা হবে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বা বেস্ট টি শার্ট আন্ডার 500 টাকা, 500 টাকার নিচে যে টি শার্টগুলো আছে, কারণ আমি অ্যাকচুয়ালি কিনতে চাইতেছি। এবং যারা দেখবেন যারা এরকম সার্চ করে কোনো কিছু অ্যাকচুয়ালি কিনতে চায়, তারা এরকম করেই কিন্তু সার্চ করে। আপনারা নিজেরাই একটু জাস্ট নিজেদেরকে চিন্তা করে ব্রেন স্টর্মিং করবেন ব্যাপারগুলো, তখন আসলে দেখবেন যে ওকে হ্যাঁ আসলেই সত্যি ব্যাপারগুলো। কারণ আপনি যখন যদি বায়ার হিসেবে চিন্তা না করেন, জীবনও এগুলোর সাথে রিলেট করতে পারবেন না, সেলার হিসেবে চিন্তা করা যাবে না। আচ্ছা, উই ক্যান ক্যাটাগরাইজ কিওয়ার্ড ইন ডিফারেন্ট ওয়েজ, লাইক আরও ওয়েতে করা যাবে, যে প্রোডাক্ট অর সার্ভিস। সো টেলিভিশন হইতে পারে, ক্লিনিং হইতে পারে, এগুলা কি স্পেসিফিক সেগমেন্ট ওয়াইজ না? সো সার্ভিস, ক্লিনিং হচ্ছে একটা সার্ভিস, টেলিভিশন হচ্ছে একটা প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাক্ট বেসিসেও হইতে পারে কিওয়ার্ড, সার্ভিস বেসিসেও হইতে পারে কিওয়ার্ড। ব্র্যান্ড হইতে পারে, আপনি ব্র্যান্ড আইডেন্টিটি ওয়াইজ আপনি দিতে পারেন, যে সনি টিভি, সনি 32 ইঞ্চিস টিভি, বা সনি ব্র্যাভিয়া 40 ইঞ্চি টিভিস, এরকম আর কি ব্যাপারগুলো। ঠিক আছে? মডিফায়ার, সো আপনি এই ব্র্যান্ডটার সাথে রিলেট করে আপনি আর একটু মডিফাই করতে পারেন। কোনটা? এই যে 42 ইঞ্চেস সনি টিভি, যেটা কিছুক্ষণ আগে বললাম। বুঝতেছেন তো ব্যাপারগুলো? প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্ট যেগুলো কিনে মানুষ, প্রোডাক্ট ব্যবহার করে। সার্ভিস মানে কি? যেগুলো আপনি মানুষকে দিচ্ছেন, প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস টাইপের করে মানুষকে প্রোভাইড করতেছেন। সো ওই দুইটা জিনিস থেকে রিলেট করতে পারলেন। এরপর হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড কি? সনি, স্যামসাং, নোকিয়া, এগুলো কি এক একটা ব্র্যান্ড। সো এই ব্র্যান্ড নিয়ে যে কিওয়ার্ডগুলো হয় ওটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। এরপর মডিফায়ার্স, আপনার ওই ব্র্যান্ডটাকে আপনি আরেকটু মডিফাই করতে পারবেন স্পেসিফিক কোনো একটা সেগমেন্ট ধরে। 42 ইঞ্চেস সনি টিভি। জিওগ্রাফিক হইতে পারে, যে আমি যদি একটা টিভি কিনতে চাই, সো আমি একটু দেখতে চাচ্ছি যে বাংলাদেশের এগেনস্টে সনি টিভিটা আমার আশেপাশে, ধরুন বসুন্ধরা সিটিতে কত টাকা আছে। যদি বসুন্ধরা আমার আশেপাশে না, মানে বললাম আর কি এক্সাম্পল আকারে, সো বসুন্ধরাতে ধরন করো, তাহলে আমি কি সার্চ দিব? যে সনি টিভি প্রাইস ঢাকা বা বাংলাদেশ, বা স্পেসিফিক হলে বসুন্ধরার মধ্যে।
ঠিক আছে, এরকম। এরপর হচ্ছে কল টু অ্যাকশন। এরপর আবার আমি এরকম দিতে পারি আমার কিওয়ার্ডের এগেনস্টে বাই, যদি আমার অ্যাফিলিয়েট মার্কেটিং মনে হয়। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ডগুলো দিয়ে এরকম করে সার্চ করে যে মানুষ বেস্ট, চিপ, এফোর্ডেবল, এক্সপেন্সিভ, প্রিমিয়াম, লুক্রেটিভ, কল টু অ্যাকশন, মানে মানুষ ওই অবজেক্টিভগুলো ইউজ করে কোনো কিছু তার অবজেক্টিভটা ফুলফিল করার জন্য, র্যান্ডম ইউজ করে না। সো দ্যাটস ওয়াই ইটস কল টু অ্যাকশনস। আর B2Bটা হচ্ছে কি বিজনেস, মানে লাইক B2B মানে বিজনেস টু বিজনেস রিলেটেড। যদি আপনার বিজনেসটা ওই রকম হয় যে আপনি থার্ড পার্টির আরেকজনকে দিবেন, সে আবার কনজিউমার কাছে যায় বেচবে, তখন আবার ওই রকম করে আপনার কিওয়ার্ডগুলোকে কি করতে পারবে, ওই কিওয়ার্ডগুলোকে ওই রকম করে আপনার অপটিমাইজ করতে হবে। সো এইরকম হচ্ছে কি টাইপস অফ কিওয়ার্ডস। সো আসলে কি এত টাইপ কি আপনারা মনে রাখতে পারবেন ওরকম করে? আসলে পারবেন না মনে রাখতে। তো কখন মনে রাখতে হবে? যখন আপনারা অনেক বেশি কাজ করবেন বা প্র্যাকটিক্যালি যাবেন, তখন আস্তে আস্তে ব্যাপারগুলো আপনাদের মাথায় থাকবে। তো এই জিনিসগুলো দেখানো বা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখেন। ওকে, আচ্ছা। সো এই সবগুলো গেল হচ্ছে কি আমার টাইপস অফ কিওয়ার্ডসে। এরপর হচ্ছে টুলস ফর কিওয়ার্ড রিসার্চ। সো টুলস ফর কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমি অলরেডি আপনাদেরকে 6টা টুলস দেখাই দিছি। আপনারা এই 6টা টুলস আপনারা ইউজ করা আগে ভালো মতো শিখেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা এই যে মস আছে, এরপর হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার আছে, এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। কিওয়ার্ড টুল ডট আইও আছে, এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। স্যামরাশ দিয়ে আপনি ইউজ করতে পারেন। লং টেল প্রো দিয়ে ইউজ করতে পারেন। এসিও ওকেপি, এটা দরকার নাই। ঠিক আছে, তো এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। ওকে, আমি তো অলরেডি আপনাদের 6টা টুলস দেখাই দিলাম, এখানে আরো অ্যাডিশনাল কিছু টুলস দিছি। এই টুলসগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। এরকম আপনারা যদি সার্চ দেন, এই যে টুলস লিখছি দেখেন, ফ্রি আছে, গুগল আছে, ফর ফাইবার, ফর ইউটিউব, লিস্ট, ক্রোম এক্সটেনশন, আইও, ফর এসইও, অ্যামাজন ফর এসইও ফ্রি। কোনটা আপনার দরকার ওটাই সার্চ করেন, ধরুন আমি ফ্রি দিলাম। এবার কি কি টুলস আছে চলেন দেখেন। ওয়ার্ড ট্র্যাকার, যেটার কথা আমি বললাম আপনাদেরকে, দেখেন। এরপর হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও, এটা আছে। এইচরেফ আছে। নীল প্যাটেলের টুল আছে, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে উবার সাজেস্ট। ওয়ার্ড স্ট্রিম আছে, না ওয়ার্ড স্ট্রিমেরটা মনে হয় ও একটা আর্টিকেল লেখছে, ওটার মধ্যে আরো টুল থাকে। কিওয়ার্ড ফাইন্ডার একটা কিওয়ার্ড টুল। মজেরো এক্সপ্লোরার দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই যে অ্যাডস, গুগল, এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি ইউজ করতে পারবেন। ব্যাকলিঙ্কো, ব্যাকলিঙ্কো হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়াইডের কথা যদি আমি বলি, ওয়ান অফ দ্য টপ 5-10 এর মধ্যে উনি আছেন। সো ও একটা আর্টিকেল লিখছে যেখানে 15টা বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে বলছে। সো আপনি যদি এই আর্টিকেলটা পড়েন, 15টা টুল সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন। ঠিক আছে, ওকে। পড়তে হবে কিন্তু অনেক পড়তে হবে, ব্লগ পড়তে হবে অনেক 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 এক্সট্রিম। ব্লগ না পড়লে এসইও শিখতে পারবেন না জীবনে। ঠিক আছে, সো এরকম আপনারা টুলটাকে ফাইন্ড আউট করতে পারেন। সো এখানে অনেক টুলস আছে, এই টুলসগুলো আপনারা দেখতে পারেন। ওকে, এরপরে সেগমেন্টে চলে যাই, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ। কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব? এতক্ষণ তো আমরা দেখলাম কি কি টুলস আছে, কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখলাম, বা কেন আমরা করব কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসগুলো আমরা এখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারি সেই জিনিসগুলো আমরা চলেন একটু দেখি যে কী কী জিনিসপত্র আপনাদের মাথায় রাখা উচিত। থিঙ্ক অ্যাবাউট ইউর ওয়েবসাইট অর বিজনেস। সো ফার্স্ট আমাদের চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটটা অবজেক্টিভটাকে, আমি ওয়েবসাইটটা কেন বানাইছি, আমি ওই ওয়েবসাইটটাকে কোন কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করতে চাই, আর যেই কিওয়ার্ডের এগেনস্টে আমি র্যাঙ্ক করতে চাই ওইটা কি আসলেই কি মানে প্রফিটেবল আমার জন্য, বা ওই কিওয়ার্ডটার এগেনস্টে আমি যদি র্যাঙ্ক করি আমি কি ভালো একটা রেজাল্ট পাবো। সো এই জিনিসগুলো আমাকে আগে নিজে থেকে চিন্তা করে নিতে হবে আমার ওয়েবসাইটের জন্য যদি আমি কাজ করতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডিগ ডিপার, মানে যতটুকু আপনি চিন্তা করছেন ওগুলো চিন্তা করছেন কি জেনারেল ওয়েতে, এবার আপনি সার্চ করেন, যেটা হচ্ছে ডিপ ডিপার, মানে আরো ইনডেপথে যান ভিতরে। কিভাবে সার্চ করবেন? যেই কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্ক করতে চান ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেন। সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো আসে ওই ওয়েবসাইটগুলোকে একটা লিস্ট আউট করেন। এবার প্রত্যেকটা ওয়েবসাইটে যায়, যেহেতু র্যাঙ্ক করছে ওই কিওয়ার্ডের এগেইনস্টে, ওই ওয়েবসাইটগুলোতে যে ওদের যেই ল্যান্ডিং পেজটা র্যাঙ্ক করছে ওই পেজটাতে দেখেন কি কি কিভাবে সাজাইছে, কি কি লেখছে, কত ওয়ার্ডের আর্টিকেল লেখছে, জিনিসগুলো ভালো মতো আইডেন্টিফাই করতে থাকেন। আইডেন্টিফাই নিশ টপিক। সো আপনি যেই নিশ বা যেই ক্যাটাগরি বা যে অবজেক্ট যেই সাবজেক্টের এগেনস্টে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন
ওই নিশের এগেনস্টে যে ক্যাটাগরিগুলো আছে বা যে টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রায়োরিটাইজ, ওই টপিকগুলো ফাইন্ড আউট করেন এবং দেখেন কারা ওই ইম্পর্টেন্ট টপিকগুলো এখন মানে কারা কারা দিছে কারা কারা দেয় নাই, আপনি কি আসলে দিলে কি বেটার হবে কিনা, বা এমনও হইতে পারে 10 জায়গায় আছে যে 10 জায়গার কোনোটাই ভালো মতো দেয় না, কিন্তু আপনি চিন্তা করে আপনি ফাইন্ড আউট করতে পারছেন যে আপনি যদি দেন আপনি খুব ভালো মতো দিতে পারবেন। এইটাই হচ্ছে মেইন। ঠিক আছে, এরকম অনেক গুগলে তো অনেক ইনফরমেশন আছে, এরপরে তবুও আপনি কেন কাজ করবেন? কারণ অনেক ইনফরমেশন কোনো না কোনো জায়গায় কারো না কোনো ল্যাকিংস আছে, ওই ল্যাকিংসটাই আপনাকে ফাইন্ড আউট করে তাকে ওই ল্যাকিংসের এগেনস্টে কাজ করে বিট করতে হবে প্রসেসিংয়ে। যেটা থিঙ্ক অ্যাবাউট বায়ার পার্সোনা, সো আপনাকে চিন্তা করতে হবে অ্যাজ এ বায়ার হিসেবে, নট লাইক সেলার হিসেবে। বায়ার হিসেবে বলতে তার অ্যাক্টিভিটিসগুলো কীরকম টাইপ পছন্দ করে অডিয়েন্সটা, কী কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, কোন কিওয়ার্ডগুলো ট্রেন্ডিং আছে, এই জিনিসগুলো। সার্চ ফর টার্মস অ্যান্ড ফ্রেজেস ইন দ্য সার্চ ইঞ্জিন। সো এই যে গুগলের দিয়ে আপনাদেরকে দেখাইলাম, গুগল দিয়ে সো কিওয়ার্ড ধরে ধরে এরকম করে সার্চ করে দেখেন কোন মানে আপনি যখনই সার্চ করতেছেন ওই ফ্রেজের আরও কী কী কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কীরকম অ্যাক্টিভিটিস আসে বা কী কী ওয়েবসাইট শো করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে কী করতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে কি, তাহলে আমার ফ্রেজ ওয়াইজ এভাবে আমার কাজ করতে হবে। লং টেল কিওয়ার্ড, সো আমার কিওয়ার্ডটা যেন মাস্ট বি 1-2 ওয়ার্ডের না হয়, অ্যাটলিস্ট 3 থেকে 4টা ওয়ার্ডের যেন মাস্ট হয়, এবং কি ওই 4টা ওয়ার্ডের মধ্যে 2টা ওয়ার্ড হবে আমার জন্য মেইন কিওয়ার্ড। সো ওই 2টা ওয়ার্ডের সাথে আমি একটা ফ্রেজ আকারে সুন্দর মতো আমি একটা কিওয়ার্ড নির্বাচন করব। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডের ওয়াইজ। এরপর আছে ইউজ ফোরাম। সো এরকম বিভিন্ন ওয়েবসাইটের অনেক ফোরাম ওয়েবসাইট আছে, প্লাস আপনাদেরকে যে সোশ্যাল সাইটগুলো দেখাইছি তার মধ্যে একটা আছে রেডিট, কোরা। সো এই ওয়েবসাইটগুলোতে যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। দেন আবার কি করতে হবে, কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ মানে কি কি কোশ্চেন্স করে, ওই কোশ্চেন্সের এগেনস্টে আপনাকে মানুষকে ওই সলিউশনগুলো আপনার ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু মানুষ কী করবে, যখন গুগল সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা আসার পসিবিলিটিস থাকবে। ঠিক আছে, সো এইভাবে আপনার কি করতে হবে, আপনার এখানে ফোরাম ইউজ করে কাজ করতে হবে। উইকিপিডিয়া আছে, সো উইকিপিডিয়া আপনারা সার্চ করতে পারেন। সো ধরেন কিওয়ার্ড রিসার্চ, এই যে উইকিপিডিয়া আছে, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল অ্যাডস, কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, এরপর হচ্ছে কিওয়ার্ডস, এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এরপরে যে এখানে এরকম এরকম করে আপনাকে দেখতে হবে, এই যে কিওয়ার্ড রিসার্চ, টাইপ অফ কিওয়ার্ড রিসার্চ, ইম্পর্টেন্স অফ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ টুলস। এটা কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চ এই কিওয়ার্ডের এগেনস্টে কীরকম জিনিসপত্র হইতে পারে ওই ব্যাপারগুলো আমি দেখাচ্ছি। আপনারা তো আপনাদের প্রেফারেবল যে ক্যাটাগরি আছে ওইটার এগেনস্টে তো আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করবেন, রাইট? সো ওইটা আর কি এখানে উইকিপিডিয়াটা দেখাইলাম। আচ্ছা, একটা সেকেন্ড আপনাদেরকে আমি একটু দেখাই। ওকে, তো এখানে হচ্ছে কি, তাহলে উইকিপিডিয়া দেখালাম। এরপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে বলছি। সো ওই কম্পিটিটর অ্যানালাইসিস বলতে যে কিওয়ার্ডের এগেনস্টে ওয়েবসাইটগুলো আসে, ঘুরে ফিরে একই কথা আর কি প্রত্যেকটা জিনিসই। সো কম্পিটিটর অ্যানালাইসিস আবার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, ওইটার এগেনস্টে যে ওয়েবসাইটগুলো আসে ওই ওয়েবসাইটগুলোর কন্টেন্টগুলো দেখবেন, টাইটেলে কী কিওয়ার্ড দিছে, হেডিংয়ে কী কিওয়ার্ড দিছে, কী কিওয়ার্ড দিছে, যে জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে। হ্যাঁ, আর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। সো গুগল অ্যাডওয়ার্ডসের ওই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সো এইভাবে আমরা কি করতে পারবো, আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে যদি যাই আমি। ওকে, সো নেক্সট স্লাইডে কি বলছে, ফোকাস অন সার্চার ইন্টেন্ট, মানে মানে কি বোঝাচ্ছে, ব্যাপারটা কি এরকম যে আপনি আপনার মন মতো সার্চ করলেন, মন মতো কিওয়ার্ড দিলেন, হয়ে গেলেন? কখনোই না। আমাদের ফোকাস করতে হবে হচ্ছে মানুষ কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে। দ্যাটস ওয়াই হিয়ার like focus on searcher intent. This should underpin all of your activities, research, creation and distribution. What is the searcher really trying to achieve and how is your content helping them reach this goal? So আপনাকে একটা একটা জেনারেল অডিয়েন্সের প্রবলেম সলভ করার জন্য যেই জিনিস করা দরকার প্রত্যেকটা জিনিস যদি আপনি করতে পারেন,
তার প্রবলেম যদি সর্ট আউট করে দিতে পারেন, তখনই তার দ্বারা আপনি উপকৃত হবেন। সো আপনি তার প্রবলেম সলিউশনের কোনো চিন্তা করবেন না, আপনার কোনো কাজও, কোনো লাভও হবে না, কোনো প্রফিটও হবে না, কিছুই হবে না। সো এটা কে বলছে? এটা বলছে সিমন অ্যানসর, যিনি হচ্ছে যে সার্চ ইঞ্জিন ওয়াচের একজন অথর। সো সার্চ ইঞ্জিন অথর, সার্চ ইঞ্জিন ওয়াচ, সার্চ ইঞ্জিনের ল্যান্ড, সার্চ ইঞ্জিন, আচ্ছা আমি ওয়েবসাইটগুলো আপনাদের একটু দেখাই। অনেকেই বলবেন যে ভাইয়া আমার রিসোর্স দরকার এসইওর, আমাকে প্লিজ রিসোর্স শেয়ার করেন। রিসোর্স শেয়ার করে দিতেছি আজকে। এগুলা তো কেউ দেখবেন না, এটা জানা কথা, এরপর আমার কাজ আমি শেয়ার করে দিচ্ছি। ভাইয়া, বলেন। আমার তো কারেন্ট চলে গেছে, আমি তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, তো মানে আর মানে কন্টিনিউ করতে পারতেছি না। কাইন্ডলি আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে। সো এখানে হচ্ছে কি আপনাদের আমি 3টা রিসোর্স বলে দিচ্ছি এসইও নিয়ে, প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আরও যদি অ্যাডিশনাল কিছু জানতে ইচ্ছা করে, পিপিসি, পেইড অ্যাডস, এই টাইপের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, হ্যাঁ, বা কোনো রিসোর্স দরকার পড়ে, আজকে আমি 3টা রিসোর্স দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সারা জীবনের জন্য আপনাদের এসইও নিয়ে। এসইও নিয়ে আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা করে, কোনো আপডেট, নতুন কিছু, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং, এই 3টা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন ওয়াচ। সো এই 3টা ওয়েবসাইটে আপনার এসইও নিয়ে যত কোশ্চেন্স আছে, এসইওর নাড়িভুড়ি যা আছে এ টু জেড সব কিছুর অ্যান্সার এখানে আছে। বাট প্রবলেম ইজ সব কন্টেন্ট, কোনো ভিডিও নেই। সো দেখাই সার্চ ইঞ্জিন জার্নালের, আমি বেশি ফলো করি সার্চ ইঞ্জিন জার্নালটা। ওদের এখানে মান্থলি ভিজিট আছে 2.9, মানে অলমোস্ট লাইক 20 লাখ মানুষ এই ওয়েবসাইটে ভিজিট করে রেগুলার এইগুলো পড়াশোনা করার জন্য। 20 লাখ তো 2.7, তো সো এটা তো আসলে অ্যাকচুয়াল রেজাল্ট না, এই যে সিমিলার ওয়ে অলমোস্ট লাইক এটা চলে যাবে হচ্ছে 3.5 মিলিয়নের কাছাকাছি। সো বুঝতেছেন? এরপরে সার্চ ইঞ্জিন যদি আমি ল্যান্ডের কথা বলি, সেটা আছে অলমোস্ট লাইক 1 মিলিয়নের মতো। আর ওয়াচের কথা যদি আমি বলি, সেটা আছে হচ্ছে অলমোস্ট লাইক 5 লাখের মতো। সো এই 3টা ওয়েবসাইট যদি আপনারা ফলো করেন, আপনাদের এসিও নিয়ে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর নীল প্যাটেল তো আছে, এ তো বস এসিও, বস এই 4টা এসিওর জন্য। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কাজে দিবে। আনলেস there are no rhythm or reasons to your keyword research, you need to know which opportunities will take the least amount of your limits resources to yield the highest ROI. সো আপনি যদি আপনার কিওয়ার্ড যদি রিদম না থাকে, জাস্ট জেনারেল কোনো রকম যাইতে জুইতে যদি দিয়ে দিতে চান একটা কিওয়ার্ডকে, ইমপ্লিমেন্ট করতে চান আপনার কন্টেন্টে, জীবনেও হবে না। আপনার আরওয়াই জীবনেও মিট করতে পারবেন না, বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা আরওয়াই, বা আপনার আউটকাম আসবে না। সো আপনাকে রিদম বেসিসে মানুষ যেরকম কিওয়ার্ড ইউজ করে ওইটার এগেনস্টে আপনাকে ফুললি কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, দেন হচ্ছে আপনি এখান থেকে রেজাল্ট জেনারেট করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ অল। ঠিক আছে, সমস্যা নাই। আমি আমি আরও আরও একটু কথা বলতেছি, বা আপনাদের সাথে আমি ডিসকাস করতেছি আপনাদের প্রবলেম, কোশ্চেন্স, অনেকেই অনেক কিছু বুঝতে নাই পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি একটু অ্যাটেন্ডেন্সটা আগে নিব, এরপর হচ্ছে আপনাদের বাকি কথা, কারণ এই যে এরকম 2জন অলরেডি চলে গেছে, আমার মনে থাকবে না। সো একজন গেল, এইটা আরেকজন জানি রানেশ দাসগুপ্ত। হ্যাঁ, এবার আমাকে একটু প্লিজ আপনারা অ্যাটেন্ডেন্সগুলো দেন। একটা হচ্ছে মনিরা আহমেদ, আছেন? মনিরা আহমেদ নাই? আচ্ছা, মনিরা আহমেদ নাই। একদিন প্রেজেন্ট একদিন অ্যাবসেন্ট। আচ্ছা, না উনি তো রেগুলারলি প্রেজেন্ট থাকে, এখন মনে হয় প্রবলেম হচ্ছে। দীপ্তি শিকদার তো আছেন, রাইট? এরপর হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন আছেন, জহিরুল ইসলাম আছেন, জি আছি। হ্যাঁ পারভিন আক্তার, পারভিন আক্তার পি 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 প্রতিক্রিয়া নাই, পারভিন আক্তার নাই। পারভিন আক্তার, এবার হচ্ছে তৌশিক হোসেন পিয়াল, তৌশিক হোসেন পিয়াল। ভাইয়া আমি কিন্তু আছি।
আপনি আপু মনিরা। মনিরা আপু, আপনার নাম তো ডাকলাম, বললেন না তো। আচ্ছা দাঁড়ান, দিয়ে দিছি। ঠিক আছে, দিয়ে দিছি। আচ্ছা, তৌশিক হোসেন পিয়াল, রাজন আছেন। তৌশিক হোসেন পিয়াল নাই। আচ্ছা ওকে। তানিয়া চৌধুরী, তানিয়া চৌধুরী আছেন? তানিয়া চৌধুরী আছেন। তানিয়া চৌধুরী গতদিন অ্যাবসেন্ট ছিলেন নাকি ভুলে দেয়া হয়নি? গতদিন আগের দিনও ছিলাম। ওকে। এরপর হচ্ছে রাকিব হোসেন। রাকিব হোসেন নাই। সোহেল মিয়া আছেন, রাকিব হোসেন নাই। আচ্ছা, রাকিব হোসেন নাই। রাজীব পান্ডে আছেন তো মনে হয়। রাজীব পান্ডে আছেন। এরপর হচ্ছে সোহেল মিয়া আছেন। গতদিন অ্যাবসেন্ট ছিলেন সোহেল মিয়া, বললেন আমাকে। এরপর হচ্ছে প্রতীক রয় আছেন। ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা আছেন। দেন হচ্ছে তানিয়া সুলতানা। তানিয়া চৌধুরী হচ্ছে আমি সেকেন্ড ক্লাসে প্রেজেন্ট ছিলাম। তানিয়া চৌধুরী কই? তানিয়া চৌধুরী কি তানিয়া সুলতানা? প্রেজেন্ট সাথে সাথে বলেন যে তো লেটেন্সি হলে তো ঝামেলা। দেখছেন আমি হারাই ফেলছি এখন। তানিয়া সুলতানা, তানিয়া সুলতানা প্রেজেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে এমডি অলিউল্লাহ আছেন। মোহাম্মদ শরীফ। এরপরে যাইতেছি কি আগে পিছনে ছিলেন। আচ্ছা, মুহাইমিন আহমেদ। মুহাইমিন আহমেদ, মুহাইমিন আহমেদ। আছি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে সামিরা বিনতে ফাহিয়ান। সামিরা বিনতে ফাহিয়ান আছেন? আচ্ছা, এই যে ফাহিয়ান সামিরা ভাই, আমি গত 2 ক্লাসে প্রেজেন্ট ছিলাম তো আই গট ডিসকানেক্টেড। আচ্ছা, সেটাই তো আমি বলতেছি কি অদ্ভুত, প্রত্যেকদিন প্রেজেন্ট, আজকে টানা 3 দিন মিসে দিয়ে দিছি। ওকে, সাদেক রহমান। সাদেক রহমান আছেন। এরপর হচ্ছে মরিয়ম খান শান্তা আছেন, রাইট? হ্যাঁ, নাম দেখছিলাম আমি। সুজন আলী আলী আছেন। জানাতুল ফেরদৌস আছেন। ইকবাল হোসেন তোফেল। ইকবাল হোসেন তোফেল। এরপর হচ্ছে মাহতাব আছেন। জি স্যার, আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিছি। তাজুল ইসলাম, তাজুল ইসলাম, তাজুল ইসলাম, তাজুল ইসলাম, তাজরুবা, তানিয়া চৌধুরী। তাজুল ইসলাম কই? নাই। তাজুল ইসলাম নাই। এরপর হইতেছে নুসরাত জাহান তো আছেন, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে মাকসুদুর মুন্না। মাকসুদুর মুন্নাও আছেন। আচ্ছা, এরপর হচ্ছে মাহতাব সুলতানা, সরি মাহবুবা সুলতানা, মাহতাব সুলতানা বলছি, মাহবুবা সুলতানা, হ্যাঁ দিয়ে দিছি। এরপর হচ্ছে তাজরুবা সুলতানা। তাজরুবা সুলতানা মনে হয় আছেন। হ্যাঁ, আপনি কি গত ক্লাসে ছিলেন? তাজরুবা ভাই, আমি আগের ক্লাসে প্রেজেন্ট ছিলাম, এখনো প্রেজেন্ট। ওকে, ঠিক আছে। এইবার বলেন কার কি প্রেজেন্ট ছিলেন না, ওটাতে আমি তাহলে দেখতে বলতে পারি। তানিয়া চৌধুরী তো এখানে কোথায়? তানিয়া চৌধুরী, তানিয়া সুলতানা লিখতেছে। তানিয়া চৌধুরী কই? এই যে তানিয়া চৌধুরী, আপনার এখানে তো দেয়া আছে, প্রেজেন্ট দেয়া আছে তো 2 দিনই, যে 2 দিনই দেয়া আছে। হ্যাঁ, মুহাইমিন আহমেদ বললেন তো দিছি না ভাইয়া। এ দেয়া কোথায়? এ দেয়া এই যে তানিয়া চৌধুরী, এই যে তানিয়া চৌধুরী। এটা তো হচ্ছে আপনার সেই 3 সেপ্টেম্বর, আজকে তো 17, 3 সেপ্টেম্বর লাস্টের 2টা যে ক্লাস গেছে, এই যে ফাইবার ফ্রিল্যান্সিং এর যে দুটোতে তো প্রেজেন্ট দেয়া। আপনি কি 3 সেপ্টেম্বরের কথা বলতেছেন কিনা আমি বুঝতেছি না। এসইউ বারবারেতে ছিলাম ভাই। আচ্ছা হ্যাঁ, সেটা বলেন। ওকে ওকে, দিয়ে দিছি। আর কেউ এরকম আছেন যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই বা ভুলে গেছেন বা মিসম্যাচ হয়েছে? আচ্ছা, নাই। এবার বলেন আপনাদের মনের কোশ্চেন বলেন। অনেক কিছু তো আমি বললাম এতক্ষণ, এবার আপনারা বলেন।
কে কোনটা বুঝতে পারেন নাই এরকম এনি কাইন্ড অফ কোশ্চেন্স বলেন। কারো কোনো কোশ্চেন্স নাই? কোশ্চেন না থাকলে কিন্তু আমারও কাজ নেই, আমি কিন্তু তাহলে লিখবো। কেউ কোনো কথা বলতেছে না, দ্যাট মিনস আপনাদের কারো কোনো কোশ্চেন্স নাই। ওকে, তাহলে আপনাদের কাজ থাকবে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন কিওয়ার্ড রিসার্চ। সবাই সবাই এখানে যতজন প্রেজেন্ট ছিলেন আজকে, হ্যাঁ, সবাই কি করবেন আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একটা ক্যাটাগরি বেস করে, কারোটার সাথে কারো যদি মিলে যায় কোনো সমস্যা নাই। ব্যাপারটা এরকম, আপনি নিজে মানে স্পেসিফিকভাবে কোনো একটা টার্গেট টপিক ধরে ওইটার এগেনস্টে কিওয়ার্ড রিসার্চ করবেন অ্যাটলিস্ট কটা 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? কি সেটা কি হবে, সেটা লো কম্পিটিশন লো সার্চ ভলিউম হইতে পারে, বা হাই কম্পিটিশন লো সার্চ ভলিউম হইতে পারে। এই দুটাকে মিল করে আপনারা কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, আমি অ্যাসাইনমেন্টের লেখাটা আমি মানে বলে দিব, প্লাস হচ্ছে রেকর্ড তো হয়েছেই, প্লাস আমি ওই যখন ভিডিওটা আপনাদের পাবলিশ করব তখন হচ্ছে আমি ওইখানেও বলে দিব অ্যাসাইনমেন্ট কী করতে হবে, ঠিক আছে? সো আমি তাহলে রেকর্ডটা সেভ করে দিই।